সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1501তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ জাহিদ হোসেনের জীবনের কলিজা কাঁপানো এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল, কেন বাসর ঘরে বিষ খেয়ে আত্মহত্যা করেন নতুন বউ। এই গল্পটা বরিশালের প্রত্যন্ত এলাকার মধ্যবিত্ত পরিবারের সন্তান ওমান প্রবাসী মোহাম্মদ জাহিদ আলমের জীবনের কলিজা ছিঁড়ে যাওয়ার মতো এক করুণ বাস্তব জীবনের গল্প। প্রিয় বন্ধুরা, বাসর রাত একটা নতুন স্বামী স্ত্রীর জন্য সবচেয়ে মূল্যবান রাত, সবচেয়ে সুখের রাত, যে রাতে দুজনে মিলে পরিকল্পনা করে জীবনের বাকি সময়টা কেমন করে কাটাবে। অথচ এই পবিত্র রাতে এমন কি ঘটনা ঘটে গেল যার জন্য আত্মহত্যার মতো এমন নোংরা কাজ করলো এক নতুন বউ। এই গল্পটা শুনে একটা কথা আমার বলতেই হচ্ছে বন্ধুরা, আসলে মানুষ আত্মহত্যা করা বা মৃত্যুবরণ করে কষ্ট থেকে বাঁচার জন্য, মরে যাওয়ার জন্য নয়। কেন কথাগুলো বললাম পুরোটা গল্প শুনে বুঝতে পারবেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত মোহাম্মদ জাহিদ আলমের জীবনের এই বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে জাহিদ আলমকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জাহিদ আলম, আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় একটা ভাই সহ বড় একটা বোন। আমাদের বোনটা হচ্ছে সবার বড়, এরপরে ভাই এবং এরপরে আমি। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশাল বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন স্কুল মাস্টার। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা একটা হাই স্কুলে মাস্টারি করে এবং সেই হাই স্কুলের আমার বাবা হচ্ছে একজন ধর্মীয় শিক্ষক। ছোটোবেলা থেকে আমিও বাবার মতো করেই স্বপ্ন দেখতাম আমি একদিন পড়াশোনা করব এবং পড়াশোনা শেষ করে আমি কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হব। এরকম স্বপ্ন আমার মাঝে ছিল। বাবার ওই স্বপ্ন নিয়ে আমি নিজের স্বপ্ন দেখে ঠিকঠাক মতো পড়াশোনা করতে শুরু করি। আমি দেখতে শুনতে খুব বেশি একটা সুন্দর ছিলাম না। অনেক ছেলেরা হয় না, অনেক হ্যান্ডসাম হয়, অনেক দেখতে শুনতে নাইস হয়, বাট আমি আসলে ঠিক এরকম ছিলাম না। আমি একটু খাটো এবং কালো টাইপের ছেলে ছিলাম। যাই হোক, আমি আমাদের গ্রামেরই একটা স্কুল থেকে এসএসসি পাশ করি। এসএসসিতে আমি খুব ভালো একটা রেজাল্ট করি। আমি পড়াশোনার প্রতি খুবই ভালো ছিলাম। এসএসসির রেজাল্ট আউট হওয়ার পরেই আমি তখন কলেজে ভর্তি হই। এখানে একটা বিষয় বলে রাখি, আমার একেবারে বড় যে ভাই ছিল, যার নাম ছিল জাবেদ ভাই। জাবেদ ভাই আসলে পড়াশোনার প্রতি খুব বেশি একটা ভালো ছিলেন না এবং পড়াশোনার প্রতি ভালো না থাকার কারণে খুব কম বয়সে আমার বাবা জাবেদ ভাইয়াকে বিদেশে পাঠিয়ে দেয়। খুবই অল্প বয়সে আমার ভাইয়া তখন ওমানে চলে যায় এবং ওমানে গিয়ে আমার ভাইয়া পরিবারের জন্য টাকা পয়সা পাঠাতো। ভাইয়া এভাবেই ওমানে পড়ে থাকতো এবং আমি পড়াশোনা করতাম। ইতিমধ্যে আমার একেবারে বড় যে বোনটা ছিল তারও বিয়ে হয়ে যায়। সুতরাং বাবা মা দুজনে আমাকে অনেক বেশি ভালোবাসতো। কলেজে যখন পড়াশোনা করি, আমাদের পাশের ঘরের একটা মেয়ে যার নাম হচ্ছে স্বর্ণা, এই স্বর্ণা মেয়েটার সঙ্গে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল। যেহেতু আমাদের পাশাপাশি ঘর, দেখা যায় আমি যখন স্কুলে যাইতাম ওর সঙ্গে একসঙ্গে স্কুলে যাইতাম এবং স্কুল থেকে ফিরে আসার সময় দুজনে একসঙ্গে স্কুল থেকে আসতাম। স্বর্ণার সঙ্গে আমার খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। স্বর্ণা আমাকে অনেকটা ভালোবাসতো, আমিও তাকে অনেকটা ভালোবাসতাম। তবে দুজনের মাঝে শুধু বন্ধুত্বের সম্পর্কই ছিল। হিসাব করলে স্বর্ণা আমার দুঃসম্পর্কের চাচাতো বোনও হয়। আমাদের ঘরের পিছনে ওদের ঘর। যাই হোক, যখনই দুজনে মিলে কলেজে ভর্তি হলাম, আর এই কলেজটা ছিল আমাদের এলাকা থেকে মোটামুটি প্রায় অনেকটাই দূরে। তো অনেকটা দূরে হওয়ার কারণে একসঙ্গে আমি আর স্বর্ণা সিএনজি করে কলেজে যাইতাম, আবার একই সঙ্গে কলেজ থেকে ফিরে আসতাম। এইভাবে কলেজে পড়াশোনা করতে করতে কলেজের মধ্যে আমার একটা ছেলে বন্ধু হয় যার নাম হচ্ছে হৃদয়। এবং আমাদের কলেজে হৃদয় দেখতে অনেকটা সুন্দর। ওর মাথার চুলগুলো অনেক লম্বা, হ্যাংলা, পাতলা এবং ও অনেকটা মেয়েলি স্বভাবে, মানে দেখতে খুবই কিউট হয়, ঠোঁটে লিপস্টিক দেওয়া চলে। এক কথায় বলতে গেলে ও আমাদের কলেজের অনেক মেয়েরই ক্রাশ। তো আমি হৃদয়ের সঙ্গে ভালোভাবে চলাফেরা করি। এরকম করতে করতেই সবসময় আমাকে স্বর্ণা বলতো, আচ্ছা তুই হৃদয়ের সঙ্গে চলাফেরা করিস কেন? তুই তোর মতো করে একটা ছেলের সঙ্গে চলাফেরা কর, কারণ তুই যখন হৃদয়ের সঙ্গে চলাফেরা করিস তখন না তোকে দেখা যায় না, মনে হয় যেন হৃদয় হচ্ছে 100-এ 100 আর তুই হচ্ছিস 100-এ 1।
তো এগুলো করে আমাকে বলতো। আমি তখন বলতাম, দেখ হৃদয়ের সঙ্গে আমার মিশাটা ভালো হয়, ও দেখতে সুন্দর, আমি হয়তো দেখতে সুন্দর না, বাট দুজনের মাঝে বন্ডিংটা অনেক ভালো। ও আমাকে অনেকটা বুঝে, আমিও ওকে অনেকটা বুঝি, মানে ফ্রেন্ডশিপটা অনেকটা ভালো। তো আমারে বলতো যে না, হৃদয়ের সঙ্গে তুই চলাফেরা করিস না, এগুলো আমাকে বলতো। আমি ওর কোনো কথা শুনতাম না। আমি কলেজে যেতাম, হৃদয়ের সঙ্গে পড়াশোনা করতাম। হৃদয় অন্য একটা স্কুল থেকে এসএসসি পাস করে এই কলেজে ভর্তি হয়েছে, মানে আমরা যে কলেজে পড়ি ওই কলেজে ভর্তি হয়েছি। এভাবে প্রায় কলেজে 2 থেকে 3 মাস পরেই হঠাৎ করে একটা সময় স্বর্ণা আমাকে এক অন্যরকম কথা বলে বসলো। আমাকে বলতেছে হৃদয়কে নাকি ওর ভালো লাগে, হৃদয়ের সঙ্গে ও প্রেম করতে চায়। আমি তখন বললাম যে দেখ, এটা আসলে কোনোভাবেই সম্ভব না। আমাদের কলেজে প্রায় বেশিরভাগ মেয়েরাই হৃদয়কে পছন্দ করে, এবং হৃদয় দেখতে শুনতে খুবই হ্যান্ডসাম, গুড লুকিং। ও আসলে তোর মতো মেয়ের সঙ্গে প্রেম করবে না। আসলে মানে স্বর্ণও কিন্তু দেখতে শুনতে খুব যে একটা ভালো ছিল তাও নয়। আমার এই কথাটাতে স্বর্ণা মোটামুটি খুব বেশি একটা রাগ করে বসে, মানে রাগ করে ফেলে যে ও আমাকে তখন চ্যালেঞ্জ করে যে আমি তোর বন্ধুর সাথে প্রেম করে তোকে দেখাই দিব। তো ও আসলে স্বর্ণা এমনি একটু ব্ল্যাক কালার ছিল, কিন্তু ওর মুখের ফেস কাটে অনেকটা ভালো ছিল, এবং অনেকটা মানে মোটামুটি দেখতে শুনতে লম্বা চুড়েই ছিল। আমি আর এই বিষয় নিয়ে কোনো কথা বললাম না। এইভাবে প্রায় 2 থেকে 3 দিনের মতো কেটে গেল। স্বর্ণার সঙ্গে আমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলি না। স্বর্ণা আমার সঙ্গে এই বিষয় নিয়ে কোনো কথা মানে কথাবার্তা বলে না। হঠাৎ করে একদিন স্বর্ণা আমাকে বলতেছে যে আমার একটা মানে কিছুদিন পরে, মানে এই ঘটনার প্রায় আপনার মাস দেড়েক পরের কথা বলতেছি, আমাকে বলতেছে আমার একটা মামাতো বোনের বিয়ে, আমি আমার মামাতো বোনের বিয়েতে যাব। আমাকে বললো। তো বলার পরে আমি বললাম যে ভালো কথা, তুই যাবি তো যা। তো ও কী করলো, যেদিন চলে গেল এদিন থেকেই মানে আমার ওই বন্ধু হৃদয় আর কলেজে আসে না। যেদিন থেকে ও চলে গেছে ওর মামাতো বোনের বিয়ের কথা বলে, ওই দিন থেকে হৃদয় কলেজে আসা বন্ধ করে দিয়েছে। আমি তখন ঠিক বুঝতে পারলাম না কী ব্যাপার, হঠাৎ করে হৃদয় কলেজে আসা বন্ধ করে দিল কেন। হৃদয় কলেজে আসা বন্ধ করার তো কোনো কারণ নাই, ও কেন কলেজে আসে না। আমি তখনও কোনো কিছু বুঝতে পারলাম না। হৃদয়ের ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বলি, জানতে পারি ও জানে কই গেছে। তো তখন আসলে কি হৃদয়ের কাছে মোবাইল ছিল না, এমনি মোবাইল টোবাইল চলে, বাট মানে হৃদয়ের কাছে মোবাইল নেই এবং স্বর্ণার কাছে মোবাইল ছিল না। এইভাবে প্রায় 4 দিন পরে স্বর্ণা তখন আসে নাই, হৃদয় তখন কলেজে আসছে। তো আসার পরে আমি ওরে বললাম, কিরে 4 দিন কোথায় ছিলে, আমার কোনো কিছু বলে গেলি না, আমার কোনো কিছু জানাইলি না, তা তুই কোথায় ছিলি। তো আমারে বলে যে ছিলাম, যেখানেই ছিলাম বলা যাবে না। তা আমি ওরে বললাম যে আরে বল না কোথায় ছিলি, বললি কি হবে। ও কোনো কিছু বলে না, এবং কোনো কিছু না বলার পরে দেন আমিও আর এই বিষয় নিয়ে ওর সাথে কোনো কথাবার্তা বলি না। এই হৃদয় কলেজে আসার 3 দিন পরে তখন স্বর্ণা কলেজে আসছে। তো স্বর্ণা কলেজে আসার পর আমি বললাম, কিরে তুই মামাতো বোনের বিয়েতে গেলি, বিয়েতে কেমন মজা হলো। আমার বলে হ্যাঁ, বড় বিন্দাস মজা হয়েছে। তো ওদের দুজনের মাঝে না আমি কেমন জানি একটা অন্যরকম চাঞ্চল্যকর একটা মানে লুকোচুরি একটা ব্যাপার বুঝতাম, বাট আমি ভাবতে পারি নাই যে এটা এতটা ভয়ঙ্কর কিছু হবে। যাই হোক, এর কিছুদিন পরে একদিন স্বর্ণা আমারে বলতেছে যে হাসতে হাসতে আমারে বলতেছে, তোরা একটা কথা বলবো। আমি বললাম ঠিক আছে বল। পরে বলতেছে, তুই না বলছিলি যে আমি কখনোই হৃদয়ের সঙ্গে প্রেম করতে পারবো না, হৃদয়ের সঙ্গে আমার কখনো প্রেম হবে না, তুই না বলছিলে। আমি বললাম হ্যাঁ, আমি তো বলছিলাম হৃদয়ের সঙ্গে তোর কখনোই প্রেম হবে না, কারণ হৃদয় হচ্ছে অন্য টাইপের একটা ছেলে, ও তোকে কখনোই ভালোবাসবে না। পরে আমারে বলতেছে, শুধু ভালোই বাসে নাই রে, তোর ওই বন্ধু পাগলা কুত্তার মতো আমার পিছনে পিছনে কুয়াকাটা চলে গেছে। আমি বললাম মানি, কি বললি। বলে হ্যাঁ, শুধু কুয়াকাটা যাই নাই, ও টানা 3 দিন আমার সঙ্গে কুয়াকাটায় ছিল, আমার ওই মামাতো বোনের বাড়িতে ছিল, এবং আমার ওই মামাতো বোনের বাড়ি কুয়াকাটা বিচের পাশেই। তো আমরা কুয়াকাটা বিচে একসঙ্গে ছিলাম, এক হোটেলে ছিলাম। আমি শুনে রীতিমতো অবাক হয়ে গেলাম, কারণ হৃদয়ের সঙ্গে আমার খুবই ঘনিষ্ঠ একটা সম্পর্ক, মানে খুবই ভালো একটা সম্পর্ক। তো হৃদয় মানে মানে এরকম একটা কাজ করে আসছে, অথচ আমাকে বলে নাই। আমি সত্যিই ভাই মনে মনে খুবই কষ্ট পাইছিলাম। যাই হোক, সোনার আর কোনো কিছু বুঝতে দিলাম না, এবং বুঝতে না দেওয়ার পরে আমি হৃদয়ের সঙ্গে খুব একটা বারবার আগের মতো করে কথা বলি না, একটু দূরে দূরে থাকতেছি। যেহেতু এত বড় একটা ঘটনা ঘটায় ফেললো, ও আমারে বললো না, এবং হৃদয় তখন বিষয়টা বুঝতে পারছে যে আমাকে একটু ইগনোর করতেছে, ওর সঙ্গে কথা বলি না আগের মতো। একদিনও আমাকে ভালো করে জোরছে ধরে বলে যে আচ্ছা জাহিদ, কী হয়েছে, তুই আমার সঙ্গে আগের মতো কথা বলিস না, আমার কাছ থেকে দূরে দূরে থাকিস, মানে ঘটনাটাকে আমাকে একটু বলা যাবে। আমি বললাম, দেখ বন্ধু, আসলে কি বলবো, আমরা দুজনে একসঙ্গে কলেজে পড়াশোনা করি, কলেজে এত ছেলে থাকতে আমি তোর সঙ্গে ফ্রেন্ডশিপ করেছি, এবং তুই আমার খুবই ঘনিষ্ঠ একটা বন্ধু, আমাদের দুজনার যেমন আত্মার সম্পর্ক, তুই আমার সাথে এরকম একটা বেইমানি করবি, এটা বন্ধু সত্যি আমার বিশ্বাস হয় নাই। ও তখন আমার বলে, আমি বেইমানি করছি মানে কি বেইমানি করলাম। আমি বললাম, বেইমানি করলি না, তুই স্বর্ণার সঙ্গে চুপি চুপি প্রেম করলি, এবং স্বর্ণার সঙ্গে তুই কুয়াকাটা হোটেলে পর্যন্ত ছিলি, অথচ তুই আমাকে বললি না। এটা বলার পরে ও তখন একটু মানে অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকায় থাকা বলে, দেখ দোস্ত, আমি সত্যি তোকে বলতে চাইছিলাম, কিন্তু স্বর্ণা আমাকে বলতে বারণ করছে। স্বর্ণা আমাকে বলে যে আমি জাহিদের সঙ্গে বাজি ধরছি, সুতরাং তুমি জাহিদকে বইলো না, আমি জাহিদকে বলবো, আমি জাহিদকে সারপ্রাইজ দিব, এই জন্য আমি আসলে তোকে বলি নাই। আমি বললাম, তো তারপরও তোকে আমাকে বলা দরকার ছিল না। ও
ও আমাকে বলে আরেকটা কারণে তোরে বলি নাই। আমি বললাম কী কারণ? বলে আরেকটা কারণ হচ্ছে দেখ, আমি তোকে সত্যি কথাই বলি, তুই তো আমার বন্ধু মানুষ, তোর কাছে মিথ্যা বলবো না। স্বর্ণাকে আমি আসলে কখনোই মন থেকে ভালোবাসি নাই, মানে স্বর্ণার প্রতি আমার মন থেকে কোনো প্রেম ভালোবাসা ছিল না। মেয়েটা তার ফিগার দেখে আমাকে পাগল করছে, আমি মধু খাওয়ার জন্য চলে গেছি কুয়াকাটা, মধু খেয়ে চলে আসছি, ওর সঙ্গে আমার মনের কোনো লেনাদেনা নাই। ওরে কথাটা শুনে ভাই আমি একটু মনে মনে কষ্টই পাইলাম। কেন কষ্ট পাইলাম? কারণ হচ্ছে আমি যে স্বর্ণার সঙ্গে কথা বলেছি, বাট আমি দেখে যে স্বর্ণা এই রিলেশনটাতে অনেকটা সিরিয়াস, স্বর্ণা অনেকটা সিরিয়াস এবং স্বর্ণা সত্যি সত্যি হৃদয়কে মন থেকে ভালোবাসছে। কিন্তু হৃদয়ের কথা শুনে বুঝলাম যে হৃদয় আসলে স্বর্ণাকে ওভাবে ভালোবাসে নাই। তো আমি তখনও বিষয়টা নিয়ে কোনো কথা বললাম না। বাট প্রতিনিয়তই দেখা যায় যে হৃদয়, স্বর্ণা আবার যেই ঘরে থাকতো ওই ঘরের মানে ওর রুমটা যেখানে ছিল এটার পাশেই ছিল মেন রোড, মানে একটা রাস্তা ছিল। তো হৃদয় করতো কি, সবসময় এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তাপ করে স্বর্ণা রুমে ঢুকে যাইতো এবং বেশিরভাগ রাতের বেলায় ও স্বর্ণার সঙ্গে থাকতো। তো রাতের মধ্যে স্বর্ণার সঙ্গে থাকতো, সকালে ভোরে ভোরে চলে যেত। এগুলো আমি অনেকে আমার চোখে দেখছি। তো দেখার পরেও আমি বিষয়টা নিয়ে কোনো কথা বলি নাই। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় আমি দেখতাম যে আসলে স্বর্ণা এই রিলেশনটার প্রতি এতটাই সিরিয়াস যে হৃদয় যদি কোনো না কোনো দিন বলে দেয় যে হৃদয়কে মন থেকে ভালোবাসে নাই, হৃদয় শুধু দেহটাকেই ভালোবাসছে, তাহলে কিন্তু ভাই স্বর্ণা আত্মহত্যা করে মরে যাবে। স্বর্ণা সিরিয়াসলি সুইসাইড করবে। কারণ এই পেইন মানে এই ব্যথা স্বর্ণার পক্ষে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কারণ স্বর্ণা অন্তঃস্থল থেকে হৃদয়কে ভালোবাসছিল। আমি তখন মোটামুটি একটা টেনশনে পড়ে গেলাম যে আল্লাহ আমি এখন কী করব, এবং এই যে একটা পরিস্থিতি আমি দেখতেছি, এখন আমার কি করা যায়। না, আমি তো দেখতেছি যে আসলে হৃদয় স্বর্ণাকে মন থেকে ভালোবাসে না। এরকম করতে করতে কিছুদিনের মধ্যে ঘটে গেল যা ঘটার ঘটনা আর কি। আর হৃদয় ঠিকমতো স্বর্ণার সঙ্গে কথা বলে না। রিলেশনটা প্রায় আপনার 6-7 মাস চলার পরে, 6-7 মাস চলার পরে যেটা হইলো, জোর স্বর্ণার সঙ্গে কথা বলে না, স্বর্ণাকে ইগনোর করে এবং মোটামুটি দেখা যায় মানে যেটাও আগে আমাকে বলেছিল যে আমি একটা সময়কে ছেড়ে দিব, এবং এটাই ও করতেছে। বাট স্বর্ণা করলো কি, তখন স্বর্ণা অনেকটা সিরিয়াস, মানে এতটাই সিরিয়াস যে স্বর্ণা মানে কোনো কিছুই বোঝে না, মানে হৃদয়কে ছাড়াও কোনো কিছুই বোঝে না, পাগলামি করতেছে, হাত কাটতেছে, এরকম মানে খুব বাজে একটা অবস্থা। এবং হৃদয় তখন করলো কি, পুরোপুরিভাবে স্বর্ণার সঙ্গে কথা বলা বন্ধই করে দিল। স্বর্ণার সঙ্গে কথা বলা বন্ধই করে দিল এবং স্বর্ণার সঙ্গে কোনো কথাই বলে না। কলেজে আসলে ও স্বর্ণাকে দেখলে ইগনোর করে, আরেক দিকে চলে যায়, মানে এক বাজে একটা মানে অবস্থা তখন শুরু হয়ে গেল। এবং স্বর্ণাও হচ্ছে নাসর বন্দি। ও যখন হৃদয়কে মন থেকে ভালোবেসেছে, ওর কথা হচ্ছে যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন আমি হৃদয়কে আমার নিজের করেই নিব। এবং একটা পর্যায়ে হৃদয় যখন স্বর্ণার সঙ্গে কথা বলতো না, স্বর্ণাকে ইগনোর করতো, দূরে দূরে থাকতো, ইন দ্য মিন টাইম স্বর্ণা তখন আমাকে বললো যে দেখ জাহিদ, আমি তোর মাধ্যমে একটা কথা স্পষ্ট করে জানাই দিতে চাই, হৃদয় যে আমার সঙ্গে যা করতেছে, আমার সঙ্গে কথা বলে না, আমাকে ইগনোর করে, এবং আমি তখন তারা দুজনেই মোবাইল চালাইতো, মোবাইল কিনছে, তো আমি ফোন দিলে আমার ফোন রিসিভ করে না, আমাকে ব্লক করে দিছে। তো আমি কিন্তু সত্যিই কলেজের মধ্যে সবাইকে জানাবো, আমি কলেজের যে সিনিয়র বড় ভাইরা আছে সবাইকে বলবো ও আমার সঙ্গে বহু রাত থেকেছে, বহুদিন আমার সঙ্গে থেকেছে, এবং বিয়ের কথা বলে ও আমার সঙ্গে অনেক কিছু করছে, এখনও আমাকে বিয়ে করে না, এবং প্রয়োজনে আমি ওর বাড়ির মধ্যে হানা দিব, আমি ওর বাড়ির মধ্যে যাব, আমি ওর বাড়িতে গিয়ে আমি হচ্ছে মানে ওরে ধরবো, আমি বিয়ের দাবি তোর বাড়িতে যাব। এই কথাগুলো যখন স্বর্ণা আমাকে জানালো, আমি তখন মোটামুটি একটু ভয় পেয়ে গেলাম এবং বুঝতে পারলাম যে এইটা ভবিষ্যতে অনেকটা খারাপের দিকেই যাবে। আমি তখন হৃদয়রে ডেকে বললাম যে হৃদয় দেখ, এই ঘটনা স্বর্ণা আমাকে বলতেছে যে স্বর্ণা তোর সঙ্গে যদি তুই কথা না বলিস কলেজে জানাবে এবং তোর বাড়িতে যাবে। হৃদয় তখন আমাকে বলে যে দেখ, স্বর্ণার সঙ্গে তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু স্বর্ণা তো নিজেই সমস্যা ক্রিয়েট করতেছে। আমি তখন বললাম স্বর্ণা নিজেই সমস্যা ক্রিয়েট করে কেন, কি করে? আমাকে তখন বলতেছে যে কি করে তুই শুনবি। আমি বললাম কি? বলে স্বর্ণা কি তোরে বলে নাই? আমি যে না, আমাকে তো বলে নাই। কী হয়েছে বলতো? আমারে বলে স্বর্ণার পেটে তো আমার বাচ্চা আছে। আমি শুনে তো অবাক, হায় আল্লাহ, বলিস কি? ও আমার বলে হ্যাঁ, স্বর্ণার পেটে আমার বাচ্চা আছে, কিন্তু আমি ওরে বারবার বলতেছি বাচ্চাটা নষ্ট করে ফেলার জন্য, ও তো ভেবি নষ্ট করে না। আর ভেবি নষ্ট করে না বলে আমি ওর সঙ্গে এখন আর কথা বলি না, ওকে আমি ব্লক করে দিয়েছি। আমি বললাম ওর সঙ্গে আমার এত কথা হইলো, কিন্তু স্বর্ণা তো আমার কখনোই বলে নাই যে ওর পেটে বাচ্চা আছে, এটা তুই কী বলতেছিস? আমার বলে হ্যাঁ বন্ধু, সত্যি ওর পেটে বাচ্চা আছে, এবং ও বাচ্চা নষ্ট করে না বলি ওর সঙ্গে আমার ঝামেলা হচ্ছে। তুই ওরে বলে ফেল বাচ্চা নষ্ট করে ফেলার জন্য, যদিও বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে আর কোনো ঝামেলা হবে না, আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। আর যদিও ভেবি নষ্ট না করে, আমি ওর সঙ্গে আর কথা বলবো না, আমি ওর কাছ থেকে সরে যাব। আমি তখন হৃদয়ে বললাম, হৃদয় দোস্ত, আমার এটা কী শোনাইলি, এবং তুই এরকম একটা ঘটনা ঘটাই ফেললি, এটা তুই ভালো করিস নাই। এবার যখন আমি স্বর্ণার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলি, স্বর্ণা আমাকে বলে আমি বাচ্চা কেন নষ্ট করব, আমার এই বাচ্চা তো অবৈধ না, ও তো বাচ্চার বাবা, ও আমাকে বিয়ে করে ফেলক তাহলেই তো হয়ে যায়। আমি বললাম ও তো তোকে বিয়ে করবে না। ও আমাকে বলো ও আমাকে অবশ্যই বিয়ে করবে। এবার আমি বাধ্য হলাম ভিতরের কথাগুলো স্বর্ণাকে জানানোর জন্য। যদি স্বর্ণা পেটের বাচ্চা নষ্ট না করে, তাহলে দেখা যায় যে পেটের বেবি যেহেতু নষ্ট করবে না,
এটা আরও সমস্যার দিকে যাবে, আরও বড় ঝামেলা ক্রিয়েট করবে। এই জন্য আমি তখন বুদ্ধি খাটিয়ে স্বর্ণারে বললাম যে স্বর্ণা, আসলে আমি কথাগুলি এতদিন তোকে বলতে চাই নাই, কিন্তু আজকে এমন একটা অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছিস, আজকে আর না বলে পারতেছি না। আসলে হৃদয় তোকে কখনোই বিয়ে করবে না। আর হৃদয় যখন তোর সাথে প্রথম রিলেশন কুয়াকাটায় ছিলি, হৃদয় এসে আমাকে সব কিছু জানাই দিছে এবং ও আমাকে বলে দিছে যে ও মানে তোর ওই পেটের মানে তোর সঙ্গে ও কখনোই থাকবে না, ও শুধু তোর দেহ ভোগ করার জন্য তোর সঙ্গে রিলেশনে গেছে। এটা বলা মাত্রই স্বর্ণা তখন কান্না শুরু করে দিল, জায়গার ভিতরে কান্না শুরু করে দিল। আমি তখন বললাম, দেখ তুই কান্না করিস না, কান্না করে কি হবে। ও আমাকে বলে, কালকে আমি ক্যাম্পাসে যাব এবং ক্যাম্পাসে গিয়ে আমি ওর জুতা পিটা করবো, এবং আমি ওর সবার সামনে মারবো। ও আমার সঙ্গে প্রেম করবে না, আমাকে বিয়ে করবে না, আমি ওর বাড়িতে যাব, ওর আব্বা আম্মাকে জানাবো এবং ওর বাড়িতে আমি বিয়ের দাবিতে অনশনে বসবো। এইগুলো ধরনের রাতের বেলা আমাকে বলছে, মানে স্বর্ণা আমাকে জানাইছে। সেদিন রাতেই প্রায় 12টা কি 12:30 বাজে হৃদয় আমাকে কল দিছে। আমার কাছে যেটা মনে হয় যে স্বর্ণার সঙ্গে মনে হয় হৃদয়ের কথা হয়েছে, এই কারণে হৃদয় আমাকে কল দিছে। কল দিয়ে বলতেছে যে জাহিদ তুই কই, এখন আমি তো বাসায়। পরে বলে, দোস্ত আমি তোর একটা কথা বলি, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, হয়তো তোর সঙ্গে আমার আর কখনো কথা হবে না। আমি হঠাৎ করে বললাম, কেন, বাড়ি থেকে চলে যাবে কেন? বলে, কারণ হচ্ছে কালকে সকালে স্বর্ণা আমাদের বাড়িতে আসবে, পেটের বাচ্চার বাবা দাবি করবে এবং আমার বাড়িতেও বিয়ের অনশনে বসবে। তো আমি বাড়িতে থাকবো না, বাড়ি থেকে পালায়ে যাব, তোর আমি বলে দিয়ে গেলাম। আমি বললাম যে এটা তুই কি বলিস? ও আমাকে বলে, হ্যাঁ আমি সেটাই করব, আমি মানে এটাই করবো, আমি বাড়ি থেকে পালিয়ে চলে যাচ্ছি, আমি অলরেডি ব্যাগ ট্যাগ রেডি করে ফেলছি। আমি যে যাবি কই? বলে, কই যাবে এটা আসলে তোকে বলা যাবে না, আমি চলে যাচ্ছি। আর স্বর্ণা যদি সকালবেলা আসো আমারে পাবে না, এটা তুই স্বর্ণাকে জানাই দিস। এই কথা বলার পরেই তখন হৃদয় করলো কি, ব্যাগ ট্যাগ সব কিছু রেডি করলো। আমি আর স্বর্ণারে ফোন টোন দিই না। ও তখন আমার লাইনটা কেটে মোবাইল ফোনটা অফ করে দিছে। বারবার ওর নাম্বারে কল দিচ্ছি, নাম্বার বন্ধ, ওর নাম্বারে আমি আর লাইন পাই না। বাট আমি চিন্তা করতেছি, আল্লাহ জানে না জানি কী হবে। সারাটা রাত আমি চিন্তা করতেছি আর ঘুমাইতেছি না। আমি স্বর্ণারে কিন্তু আর ফোন দিই নাই। সকাল আনুমানিক 8টা কি 8:30টার দিকে স্বর্ণা আমাকে ফোন দিছে। ফোন দিয়ে আমার বলতেছে যে জাহিদ তুই কই? আমি বললাম যে আমি তো বাসায়। পরে বলে, একটু ঘর থেকে বেরিয়ে আয়। পরে বেরিয়ে আসছি, আইসা আমাদের এই দিকে একটা ছোট্ট জায়গা আছে, সব বিকালবেলা বাচ্চারা খেলাধুলা করে ওই জায়গায়। ওইখানে এসে দেখলাম কি যে স্বর্ণা রেডি হয়ে বসে আছে, ওর হাতে ব্যাগ এবং ও রেডি দাঁড়ায় আছে ওইখানে। আমি দেখে বললাম, কি রে কই যাস? পরে বলে, হৃদয়দের বাড়িতে। আমি বললাম, কেন? বলে, কেন মানে আমি হৃদয়ে গিয়া ধরবো, ও আমার বিয়ে করতে হবে, আমার পেটের বাচ্চার বাবার অধিকার দিতে হবে, ও আমার বিয়ে করা লাগবে, আমি ওর বাড়িতে বিয়ের অনশনে বসবো, তুই আমার সঙ্গে চল। আমি বললাম, আরে পাগল, তুই আমার এগুলো কী বলতেছিস? আমি আসলে বুঝতেছি না, তোর কি মাথা ঠিক আছে? একটা ছেলে যদি তোকে বিয়ে করতে না চায় তাহলে কি তুই জোর করে তাকে বিয়ে করতে পারবি? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অন্যায় তো তুইই করছিস। বিয়ের আগে কেন একটা ছেলের সাথে শুয়ে গেলি? ও আমাকে বলে, তুই জানিস তোর বন্ধু কী করছে? কোরআন হাতে নিয়ে, কোরআন মাথায় নিয়ে বলছে আমার বিয়ে করবে। এরকম আল্লাহর কসম করে কিরা করে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করছে, আমার সঙ্গে বেইমানি করছে। তো আমি তখন বলতেছে, তুই চল, কথা না বাড়ায় আমার হাত ধরে টানাটানি করতেছে। আমি ওর সঙ্গে আপনার হৃদয়দের বাড়ির দিকে হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে অর্ধেক পর্যন্ত গেছি। যাওয়ার পরে ওখানে একটা বট গাছ ছিল, বট গাছের নিচে আমরা দাঁড়া করে বললাম যে, তুই কি যেটা করতেছিস যে ভেবে চিন্তে করতেছিস? বলে, অবশ্যই ভেবে চিন্তে করতেছি, আমার এছাড়া আর কোনো পথ খোলা নাই, আমার সন্তানের অধিকার আমার নিজেকেই উদ্ধার করতে হবে। আমি তখন বললাম, স্বর্ণা আসলে তোকে এতক্ষণ পর্যন্ত বলতে চাই নাই, বাট এখন বলতে বাধ্য হচ্ছি। হৃদয় কালকে রাতে আমাকে ফোন দিচ্ছিল এবং ফোন দিয়ে বললো ও বাড়ি থেকে চলে গেছে। স্বর্ণা বলে, মানি? আমি বললাম, হ্যাঁ, ও ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে চলে গেছে, আমার মোবাইল বন্ধ। স্বর্ণা বলে, আমিও তোর নাম্বারে কল দিস, ও নাম্বার বন্ধ, তার মানে কেউ চলে গেছে? আমি বললাম, হ্যাঁ ও চলে গেছে। স্বর্ণা বলে, দেখ ও মিথ্যাও বলতে পারে, ও সম্ভবত বাড়িতে আছে, তুই একটা কাজ কর, আমি ওর বাড়ির সামনে দাঁড়াবো কোথাও, তুই বাড়িতে গিয়ে দেখে আসবে ও আছে কিনা। আমি বললাম, দেখ আমি তো নিশ্চিত করে বলতে পারি ও বাড়িতে নাই। স্বর্ণা আমাকে বলতেছে, আমার জন্য অন্তত এইটা কর, তুই একটু বাড়িতে গিয়ে চেক করে দেখ ও আছে কিনা, যদি থাকে তো ভালো, আর না থাকলেও কোনো সমস্যা নাই। যদিও বাড়িতে নাই থাকে তাহলে আমি বিয়ের অনশনে বসে আর লাভ কী হবে, ও যদি না থাকে। আমি বললাম, আমি তো সেটাই বলতেছিলাম। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুই যদি এরকমই বলতেছিস আমি যাব। পরে ওদের বাড়ির সামনেই একটা চায়ের দোকানের সামনে, তখন দোকানটা বন্ধ ছিল, ওই দোকানের সামনে ওরে বসা হৃদয়দের বাড়িতে গেলাম। যা দেখলাম তাই, হৃদয়ের আব্বা আম্মা বলতেছে কালকে রাতে হৃদয় বাড়ি থেকে পালাইছে। আমারে বলতেছে, জাহিদ এমন কি ঘটনা ঘটছে, তুমি কি জানো যে হৃদয় কেন হঠাৎ করে বাড়ি থেকে পালায় গেল, ঘটনা কি? আমি বললাম, জি না আঙ্কেল, আমি তো আসলে জানি না ও কেন বাড়ি থেকে পালায় গেল, এর কোনো উত্তর আমার কাছে নাই। পরে ওর আব্বা আম্মাও কান্নাকাটি করতেছে। পরে আমি আসছি, এসে বললাম যে, দেখ স্বর্ণা, আমি যা বলছি তাই, হৃদয় বাড়িতে নাই এবং হৃদয়ের আব্বা আম্মা তারাও কান্নাকাটি করতেছে, হৃদয়কে তারাও খুঁজে পাচ্ছে না, খুব বাজে একটা অবস্থা হয়ে গেছে। স্বর্ণা তখন আমার বলতেছে, আমি এখন কি করবো? ও তখন কান্নায় ওখানে ঢুলে পড়ছে, কান্না করতেছে। আমি বললাম, দেখ এখন কান্নাকাটি করিস না, বাড়িতে যা, নাকি কলেজে যাবি?
ও বলে না কলেজে যাওয়ার মতো কোনো অবস্থা আমার নাই, আমি বাড়িতে যাব। আমি বললাম ঠিক আছে বাড়িতে যাও, ওরে বাড়িতে পাঠাই দিয়ে আমি রেডি হয়ে কলেজে গেলাম। বাট কলেজে তো ক্লাস করতে পারতেছি না, মানে যেই ঘটনা ঘটতেছে এরপরে কি আর ক্লাস করা যায়। বিকেলবেলা বাড়িতে আসছি, তো স্বর্ণার নাম্বারে কল দিলাম, দেখলাম স্বর্ণার নাম্বার বন্ধ। স্বর্ণার আম্মারে বললাম যে চাচি স্বর্ণা কই, বলো ও তো ঘরে ঘুমাইতে আছে। ওর ঘরে গেলাম, দেখলাম যে দরজা লাগায় ভিতরে ঘুমাইতে আছে। আমি ডিস্টার্ব করি না, আমি রাতের বেলা এসে আমার মতো করে পড়াশোনা করে শুয়ে পড়ছি। রাত্রে আনুমানিক 12টা কি 1টার মতো বাজে, ওই সময়তে স্বর্ণা আমাকে কল দিছে। আমারে কল দিয়ে বলতেছে যে হৃদয় গতকালকে রাতে তো, মানে আমারে বলতেছে জাহিদ গতকালকে রাতে তো হৃদয় তোরে ফোন দিছে, এবং হৃদয় তো তোরে ফোন দিয়া বলছে যে ও চলে যাচ্ছে, এবং ও তোকে বলেছে ও চলে যাচ্ছে, এটা বলে তো চলে গেল, এটা তো গতকালকে রাতের ঘটনা। আর আজকে রাতে আমিও তোকে বলতেছি আমি চলে যাচ্ছি। আমি বললাম চলে যাচ্ছিস, তা কোথায় চলে যাচ্ছিস? ও আমাকে বলে আমি চলে যাচ্ছি, কোথায় চলে যাব তা তো আর বলে লাভ নাই, আমি চলে যাচ্ছি অতটুকুই, একটা মেয়ের যেখানে যাওয়ার জায়গা সে সেখানেই যাবে। আমি ভাবলাম ও কোনো খারাপ জায়গায় চলে যাবে বা কিছু একটা। আমি বললাম যে তুই কই যাবে আমারে বল। পরে বলতেছে যে আমি চলে যাচ্ছি, আমাকে মাফ করে দিস, আমি তোদের বাড়ির পিছনেই আসি, বাড়ির পিছনে বিলের মধ্যে আসি, ওই বিলের মধ্যে আমি বিদায় নিচ্ছি, এবং সকালবেলা যদি আমার আব্বা আম্মা যদি আসে, আমার আব্বা আম্মা যদি আমার খোঁজে, তাইলে গাছের সঙ্গে ঝুলন্ত লাশটা তুই দেখাই দিস। আমি তো শুনে অবাক, হাই হাই বলে কি? আমি বললাম তার মানে তুই এখন কই আসিস? ও বলে আমি চলে যাচ্ছি, আমি তোদের বাড়ির পিছনে আসি, আমি সুইসাইড করব। আমার আব্বা আম্মা যখন আমাকে পাবে না তখন এখানে আমার লাশটা তুই দেখাই দিস। এইটা বলার পরে আমি তখন দরজাটা খুলে দিলাম দৌড়। ওই রাতের বেলায় দৌড়িয়ে দেখলাম কি ভাই ও অলরেডি মানে একদম ফাঁসির মঞ্চ তৈরি করে ফেলছে, এবং এখনই ফাঁস দেবে। আমি যেয়ে ধরছে ওরে, ধরে বলতেছি তুই কি পাগল হয়ে গেলি নাকি? ও আমারে বলতেছে তুই আমারে ছেড়ে দে, আমারে ছেড়ে দে, আমার সঙ্গে এরকমটা করিস না, আমাকে ছাড়, আত্মহত্যা করা ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নাই। আমি বললাম আরে এটা তোর কি এমন কথা বলেছে, আত্মহত্যা ছাড়া তোর আর কোনো পথ খোলা নাই কেন, কী হয়েছে, তোর আত্মহত্যাই করতে হবে এমন কেন? আমাকে বলতেছে আমার পেটে হৃদয়ের বাচ্চা, এই বাচ্চা কয়েকদিন পর দুনিয়াতে আসবে, আমি এই বাচ্চার বাবার পরিচয় কি দিব? আমি বললাম আরে বোকা, পেটের বাচ্চা না হইছে, কিন্তু পেটের বাচ্চাকে তুই নষ্ট করতে পারবি না? ও বলে পেটের বাচ্চা আমি নষ্ট করব? কিভাবে নষ্ট করবো? আমি তো জানি না কোথায় নষ্ট করতে হয়, কীভাবেই করতে হয়। আমি তখন ওর হাতটা চেপে ধরলাম, ধরে বললাম যে দেখ আমি তোর একটা কথা বলি, আসলে যে কথাটা আমি ওকে ওই সময় বলেছিলাম এইটা ভাই সত্যিকার আমার মনের কথা ছিল না। আমি ওকে শুধুমাত্র বাঁচানোর জন্যই, ওরে ওই বিপদ থেকে বাঁচানোর জন্যই তখন এই কথাটা বলছিলাম। আমি ওর হাতটা ধরে বললাম যে দেখ স্বর্ণা, তুই শুধু হৃদয়ের পিছনেই ছুটেছিস, হৃদয়কে ভালোবেসেছিস এবং হৃদয়ের জন্যই পাগলামি করেছিস। হৃদয় হয়তো দেখতে শুনতে একটু সুন্দর ছিল, এবং হৃদয়ের চেহারা মায়াবী ছিল, হ্যান্ডসাম ছিল, যার জন্য শুধু হৃদয়কেই চিনলি। অথচ আমি তোরে মন থেকে সেই ছোটোবেলা থেকে ভালোবাসছি। আমার মনের ভিতরে, আমার বুকের ভিতরে তোর জন্য একটা ভালোবাসার ঘর আমি এঁকেছিলাম। সত্যি কথা বলতে আমার এই ভালোবাসার কথাটা তোকে বলা হয়নি। তুই আজকে যেহেতু মরেই যাবে, তোর মরার আগে আমি বলে যাই যে আমি তোকে সত্যিই ভালোবাসি। এটা বলা মাত্রই ভাই তখনই স্বর্ণা আমাকে জড়িয়ে ধরলো। কিন্তু সত্যি কথা বলতে স্বর্ণার প্রতি আমার কোনো ভালোবাসা ছিলই না। এটা বলেছি শুধু ওকে বিপদ থেকে বাঁচানোর জন্য। আমাকে জড়ায় ধরে কান্না করে করে বলতেছে যে আসলেই কি তুই আমাকে ভালোবাসতি? আমি বললাম হ্যাঁ, আমি সত্যিই তোকে ভালোবাসতাম, এবং শুধু তাই নয়, আমি তোর পেটের সন্তানের বাবার, মানে আমি তোর পেটের সন্তানের বাবা আমি হব, আমি তোর সন্তানকে সহ আমি তোকে বিয়ে করব। এবং এইটা বলার পর আমি তখন স্বর্ণার ভিতরে বেঁচে থাকার একটা আশ্বাস দেখতে পেলাম, যে ও বেঁচে থাকবে এমন একটা অবস্থা ওর ভিতরে তখন আসলো। ও আমাকে বলে সত্যি যদি তুই আমাকে ভালোবাসিস, আমাকে নতুন জীবন দিস, আমার পেটের সন্তানের বাবা তুই হস, তাহলে আমি মরে যাব না, আমি বেঁচে থাকবো। কপালে চুমু দিয়ে বললাম তুই এখন ঘরে যা, আমি সকালে তোর সঙ্গে কথা বলবো। এটা বলে ফাঁসি রশি সব কিছু ফেলে দিয়ে তখন আমি ওকে ঘরে পাঠাইলাম। ও ঘরে চলে গেল, এবং ও ঘরে চলে যাওয়ার পরে আমি তখন চিন্তা করতেছি হায় হায়, ঘটনা যে একটা ঘটাই দিলাম, এটা শেষ পরিণতি কী হবে? আমি তো ওরে কোনোদিনও ভালোবাসি না, ওর প্রতি আমার কখনোই প্রেম ভালোবাসা এই সমস্ত কোনো কিছুই ছিল না। কিন্তু আমি তোকে বলছি আমি ওকে ভালোবাসি এবং আমি ওকে বিয়ে করব, এখন আমি কি করব? এটা তোকে বাঁচানোর জন্য বলছিলাম। পরে এরকম করেই আপনার রাতটা কেটে গেল। সকালবেলা ওরে ফোন দিলাম, ফোন দিয়া কথা বলতেছে, বললাম কলেজে যাবি? বলে না যাবো না। আমি কলেজে গেলাম, এরপরে রাতে আমি ওর সঙ্গে আবারও কথা বলতেছি। তখন দেখলাম যে ও মোটামুটি ওর মনের ভিতরে জাহিদের জন্য যে কষ্টটা, এই কষ্টটা কিছুটা হলো লাঘব হয়ে গেছে। আমার সঙ্গে কথাবার্তা বলে অনেকটা কষ্ট ভুলে গেছে। আমি তখন বললাম স্বর্ণা একটা কথা বলি, তুই কি রাগ করবি? ও আমার বলে না রাগ করবো না। আমি বললাম দেখ আমি তোর বিয়ে করব, আর বিয়ে তো হুটহাট করেই করা যায় না। যেমন আমার বড় ভাইয়া এখনও বিদেশে, ভাইয়া বিয়ে শাদী করে নাই, ভাইয়া কয়েকদিন পর দেশে আসবে, বিয়ে করবে। তো এখন যদি আমি হঠাৎ করে তোকে বিয়ে করে ফেলি, এটা তো ভাইয়ার মনে কষ্ট যাবে, আর আমার পরিবারও আসলে এই বিয়েটা ওভাবে মেনে নেবে না। তো আমি তোরে বলতে চাচ্ছিলাম কি, তুই যদি মাইন্ড না করিস
মানে যদি কষ্ট না পাস তাহলে আমি তোর একটা কথা বলি, তুই তোর পেটের বাচ্চাটা আপাতত নষ্ট করে ফেল, এরপরে ইনশাল্লাহ তোর পেটে আবারও বাচ্চা আসবে। তো আমার তো এখনও ভাইও বিয়ে করে নাই, এবং আমি এখন হুট করে আচ্ছা ধর আমি তোর কথাই মানলাম যে বিয়েটা করলাম, বিয়ে করার পর পরে সন্তান এখন যেরকম বড় হয়ে গেছে, এরপরে কয়েক মাস পরেই তো বাচ্চা দুনিয়াতে চলে আসবে, এরপর আমি বাচ্চার পরিচয় কী দিব বলতো? ও তখন আমাকে বলতেছে আসলে এটাই আমি নিজেও চিন্তা করতেছিলাম, একজনের পাপের নিয়ে আমি আরেকজনের সংসারে যেতে পারবো না। এটা আমিও নিজে নিজে ভাবতেছিলাম যে একজনের পাপ নিয়ে আমি আরেকজনের ঘরে যেতে পারবো না। তো আমিও চাচ্ছিলাম যে আসলে আমি বাচ্চাটাকে নষ্ট করেই ফেলবো, কিন্তু বাচ্চা যে নষ্ট করবো এর কোনো রাস্তা বা পথ আমার তো জানা নাই, তুই কি আমাকে হেল্প করতে পারবি? আমি বললাম হ্যাঁ পারবো না কেন, আমার পরিচিত মানে তোর মানে আছে, হসপিটাল আছে, আমি ওখানে গিয়ে বাচ্চা অপারেশন করাই ফেলবো। ও বলে তাহলে তুই এটা কর, সমস্যা নাই, এবং এরপরে তোর ভাইয়ার বিয়ের পরে তাহলে তুই আমার বিয়ে করিস। তো দুজনে মিলে কথাবার্তা হওয়ার পরেই আমি এর পরের দিনে হসপিটালে কথাবার্তা বলে ডাক্তারের সঙ্গে, যদিও অনেকগুলো টাকা দেওয়া লাগছে, মোটামুটি অনেক টাকা দেওয়া লাগছে, দুজনে মিলে টাকাটা দিলাম, দিয়ে ওর পেটের বাচ্চাটা তখন আমি নষ্ট করাইলাম। এবং পেটের বাচ্চা নষ্ট করছি। পেটের বাচ্চা নষ্ট হওয়ার পরেও কয়েকদিন ধরে খুবই অসুস্থ ছিল, খাওয়া দাওয়া করতো না, ঘুমাইতো না, মোটামুটি অনেকটা অসুস্থ, এবং আস্তে আস্তে করে সুস্থ হলো। ইতিমধ্যে আমার ভাইয়া তখন দেশে আসবে, ভাইয়া তো তখন আপনার উমানে, ভাইয়া দেশে আসবে, এবং ভাইয়া বলতেছে আমি দেশে আসবো ভাইয়ের জন্য মেয়ে খোঁজার জন্য। তা আমিও মেয়ে খুঁজতেছি, আমার পরিবারে মেয়ে খুঁজতেছে, আসলে ওভাবে কোনো ভালো মেয়ে পাওয়া যায় না, যার জন্য সবশেষ স্বর্ণারে ধরলাম যে স্বর্ণা তোর পরিচিত কোনো মেয়ে আছে কি না যে ভাইয়াকে বিয়ে করাবো, জাভেদ ভাইয়া দেশে আসবে। পরে ওর মাধ্যমে আমরা তখন দূরে, মানে ওর কোনো আত্মীয় না তেমন কিছুই না, ওর মায়ের মাধ্যমেই বিশেষ করে একটা মেয়ের সন্ধান আমরা পাই। মেয়েটার নাম হচ্ছে সাইমা, এবং এই মেয়েটা স্বর্ণার নানার বাড়ির ওইদিকে। পরে আব্বা আম্মারে নিয়ে ওই সাইমা মেয়েটা দেখলাম, মেয়েটাও দেখতে শুনতে মোটামুটি ভালোই আছে, খারাপ না, এবং ভাইয়াকে ছবি পাঠানো হলো, ভাইয়াও মেয়ে পছন্দ করছে, এবং করার পরে তখন আমরা মোটামুটি এই বিয়েটা নিয়ে কথাবার্তা বলতেছিলাম। তো এই যে স্বর্ণা নানার বাড়িতে মেয়ে দেখলাম, স্বর্ণা আমার সঙ্গে গেল, এবং স্বর্ণার সঙ্গে আমি ঘুরতেছি ফিরতেছি, রাতের বেলায় দুজনে একসঙ্গে আড্ডাবাজি করতেছি, এতে কিন্তু আমি আস্তে আস্তে করে স্বর্ণার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। আমি কিন্তু আগে ওকে বলেছিলাম যে আমি ওকে ভালোবাসি নাই বা মন থেকে ভালোবাসি নাই, কিন্তু একটু একটু করে ওর প্রতি আমার দুর্বলতা আগের থেকে অনেক অংশে বেড়ে গেছে। এরকম করেই আপনার দিন রাতগুলো কাটতেছে। একটা পর্যায়ে ভাইয়া তখন বিদেশ থেকে আসছে, আর ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা অনেক ভালো, মানে অনেক ভালো। এক কথায় বলতে গেলে ভাইয়া ছিল আমার এই দুনিয়াতে বেস্ট ফ্রেন্ড। বিয়ের পর ভাইয়া আসছে, ভাইয়া এসে বিয়ে শাদী করবে, স্বর্ণা সহ যাচ্ছে, ভাইয়া মেয়ে দেখতেছে, মানে তখন স্বর্ণার সঙ্গে আমি আরও ক্লোজ হয়ে যাই। একটা পর্যায়ে পারিবারিকভাবে আনন্দ ফুর্তি করে ধুমধাম করে তখন এই স্বর্ণার দুঃসম্পর্কের মামাতো বোনকে আমার ভাইয়া তখন বিয়ে করে আনে, সাইমাকে। ভাইয়ের যেদিন বিয়ে হবে ওই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে স্পেশাল একটা রাত। আমাদের বাড়ি থেকে মোটামুটি খানিকটা দূরে একটা দিঘি আছে, তো দিঘিতে কিন্তু আমি কোনো সময় ওভাবে যাইতাম না। ভাইয়ের বিয়ের দিন রাতের বেলায় স্বর্ণা আমাকে বলতেছে ও দিঘিতে যাবে। তো যেহেতু আমরা পাশাপাশি ঘরের মানুষ, তো এটা আমার কাছে একটু অবাকে লাগছিল। তা আমি ওকে নিয়ে তখন দিঘিতে গেলাম, এবং দিঘিতে যাওয়ার পরে দিঘির পানিতে আমি তখন নৌকা চালাইছিলাম। আসলে বলি কি ভাই, এটা আসলে ভুলার মতো না এই মোমেন্টটা, যখন চাঁদের আলো দিঘির এই স্বচ্ছ পরিষ্কার পানিতে পড়ে, এই দিঘিতে নৌকা চালানোর মজাটাই ভাই আলাদা, তা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি ওর সঙ্গে এক নৌকাতে বসে আছি, আমি নৌকা চালাচ্ছি, দিঘির আলোতে নদীর মানে আপনার এই দিঘির পানিগুলো আপনার চকচক করতেছে, এতটা ভাল লাগতেছে যা বলে বোঝানো যাবে না। সেদিনই মনে হয় আমি ওর প্রতি আরও দুর্বল হয়ে পড়ি। এরকম করে আমি সম্পূর্ণভাবে স্বর্ণার প্রতি দুর্বল হয়ে পড়ি। আমি তখন স্বর্ণাকে ছাড়া নিশি দিবানিশি আর কোনো কিছুই বুঝি না। ভাইয়া বিয়ের পরে প্রায় 3 মাস যাবৎ বাংলাদেশে ছিল, এবং 3 মাস পরে ভাইয়া পুনরায় আবারও ওমানে চলে যায়। তখন আমাদের ঘরে ভাবি আছে এবং স্বর্ণা আছে। স্বর্ণা তখন সারাক্ষণই আমাদের ঘরে এসে বসে থাকতো, ভাবির সঙ্গে দুষ্টুমি করতো, শয়তানি করতো ভাবির সঙ্গে। আবার আমাদের পরিবারের সবার সঙ্গে তখন স্বর্ণার খুব ভালো সম্পর্কতা ছিল। পরিবারের অনেকেই হয়তো তখন কিছু কিছু হলেও সন্দেহ করতো, কিন্তু কেউ আসলে পুরোপুরি ক্লিয়ার ছিল না যে স্বর্ণার সঙ্গে আমার কোনো একটা প্রেমের সম্পর্ক ছিল। এরকম করেই প্রায় কিছুদিন কাটার পরেই হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নাই একদিন আমাদের বাড়িতে হুট করেই পুলিশ চলে আসলো। রাত তখন আনুমানিক প্রায় 12টা কি 12:30 মতো বাজে। আমাদের দরজায় এসে নক করতেছে। তো আমার আব্বা কিন্তু আবার প্রথম দরজায় ঘুমাইতো, তো আব্বা তখন ওই সময় রিটায়ার্ড হয়ে যায়, আব্বা বাড়িতেই থাকে। পরে আব্বা দরজা খুলছে, আমি শুনতেছি মানে বাইরে থেকে বলতেছে যে এই ঘরে কি আছে, জাহিদ আছে, জাহিদকে একটু ডেকে দেন। তারা আসলে ছদ্মবেশে আসছিল, মানে পুলিশের পোশাক পরা অবস্থায় ছিল না। তো এটা বলার পর আমি তখন একটু ভয় পেয়ে গেলাম যে কী ব্যাপার, কারা। তো আমি বের হবো, এই সময় করলো কি ভাবি, মানে আমার সাইমা ভাবি তখন এসে আমার হাত ধরে বলতেছে যে তুমি বাইরে চলে যাও, এই লোকগুলো আমার কাছে সন্দেহ লাগে, মনে হয় যেন এরা পুলিশ হবে। তো আমি তখন এদিক দিয়ে বাইরে চলে যাই। বাইরে চলে যাওয়ার পরে কী হয় না হয় জানি না, প্রায়
আধা ঘন্টা কি 1 ঘন্টা পর আমি তখন আস্তে আস্তে করে আসি, দেখি পুলিশের গাড়ি চলে গেছে। যখন পুলিশের গাড়ি চলে গেছে তখন আমি আসার পরে জানতে পারি ওই যে হৃদয়ের বাবা আমার নামে মামলা করছে, হৃদয়ের বাবা। এবং আমি এটা জানতাম না, এটা আমি রিসেন্ট জানতে পারছি, হৃদয়ের লাশ নাকি পাওয়া গেছে। আমি তো এই যে ভাইয়ের বিয়ে শাদি এই সেই ঝামেলা নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, এই বিষয়গুলো নিয়ে আমি আর কোনো ঘাটাঘাটি করি নাই। বা হৃদয়ের গ্রাম আমাদের গ্রামের পাশেই ছিল, কিন্তু কেন বা হৃদয়ের বাবাও এই বিষয়টা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করে নাই। এবং আমি জানতে পারি 2 দিন আগে হৃদয়ের লাশ পাওয়া গেছে, ঢাকাতে নাকি ওর লাশ পাওয়া গেছে। এবং পাওয়া যাওয়ার পরে হৃদয়ের লাশ বাড়িতে আনছে, পরে হৃদয়ের বাবা আমার নামে মামলা দিছে যে আমি হৃদয় যেদিন বাড়ি থেকে চলে গেছে ওই দিন হৃদয়ের সঙ্গে আমার ফোন কল ছিল, আমি হৃদয়ের সঙ্গে ফোনে কথা বলছি, এইটা পুলিশ ডাটা বের করছে। এবং এরপরে আবার আপনার হৃদয় যখন লাশ পাওয়া গেছে, হৃদয় চলে যাওয়ার পরের দিন আমি আবার ওদের বাড়িতে গেছি। এইসব কিছু মিলে তখন হৃদয়ের বাবা আমার নামে তখন মামলা দায়ের করে থানাতে যে আমি হৃদয়ের হত্যার পিছনে আমি জড়িত আছি। তো আমি তো আসলে মূলত এই বিষয়ের মধ্যে কোনো কিছুই জানতাম না। আমি তখন পড়ে গেলাম মহা ঝামেলায়। এবং ঝামেলা পড়ে যাওয়ার পর আব্বা তখন সাথে সাথে ওই রাতের মধ্যে আমারে বললো, যেহেতু থানায় মামলা হয়ে গেছে তাহলে পুলিশ তোকে আবারও ধরতে আসবে, আরও ঝামেলা হবে, তুই একটা কাজ করতো নানু বাড়িতে চলে যা। আমি তখন সে জায়গা থেকে ডিরেক্টলি নানু বাড়িতে চলে আসছি। নানু বাড়িতে আসার পরে আমি সিম পরিবর্তন করি, নতুন আরেকটা সিম নিই, এবং সেই সিম দিয়ে আমি তখন স্বর্ণার সঙ্গে কথা বলি। আমি স্বর্ণাকে বললাম যে স্বর্ণা, আমি তো এই ঘটনার সঙ্গে আদিপন্ত কোনো জায়গায় জড়িত না, এবং হৃদয় যে বাড়ি থেকে চলে গেছে আমাকে ফোন দিয়েছে ও চলে যাবে, তা আমি তো মূলত এর মধ্যে কিছুর মধ্যেই না। স্বর্ণা তখন বলতেছে, হৃদয়ের আব্বা এখানে একটা ট্রিজ করছে, করে তোমার নামে মামলা দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, এই নিয়ে টেনশন করো না, তুমি থাকো, আস্তে আস্তে করে সব কিছু ঠিক হয়ে যাবে। এভাবে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো আমি নানু বাড়িতে পড়ে থাকি। এই 1-1.5 মাসে প্রতিনিয়ত আমাদের বাড়িতে পুলিশ আসতো, এবং প্রতিদিন পুলিশ আসতো, প্রতি রাতেই পুলিশ আসতো, একটা ঝামেলার মধ্যে তখন পড়ে গেছিলাম। তো আব্বু যেহেতু শিক্ষিত মানুষ ছিল, গ্রামের অনেকের সঙ্গে আব্বুর ভালো উঠা বসা চলাফেরা, আব্বু সবার সঙ্গে আলোচনা করলো, সবাই তখন বুদ্ধি দিল, যেহেতু এটা মার্ডার মামলা তো হয়ে গেছে, এবং মার্ডার মামলা তো আপনার ছেলে যে কোনো সময় ফেঁসে যেতে পারে, একটা কাজ করেন, ওকে আপনার দেশের বাইরে পাঠিয়ে দেন, তাড়াতাড়ি দেশের বাইরে পাঠিয়ে দেন, মামলা ইমিগ্রেশনে যাওয়া পর্যন্ত ওকে দেশের বাইরে পাঠিয়ে দেন। এর আগে কিন্তু আমি আবার পাসপোর্ট করছিলাম কি, আমি পাসপোর্ট কিন্তু বিদেশের উদ্দেশ্যেই করছিলাম। ভাইয়া যেখানে চাকরি করতো, ভাইয়া ওখানে আবার তখন একটা দোকান নিয়েছিল ওমানেতে, ভাইয়া একটা দোকান নিছে। তো ভাইয়ার পক্ষে একা দোকান চালানো সম্ভব হয় না, এই জন্য আমি পাসপোর্ট করছি। আমি কিন্তু ওমান এমনিও চলে যেতাম, এমনিও যাইতাম ভাইয়ের কাছে। পড়াশোনা তো আমার আস্তে আস্তে অনেকটা ডাউনে চলে গেছে। তো এর ভিতরে যখন এরকম একটা ঘটনা ঘটলো, এবার আব্বা বলতেছে যে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য, এবং ইমিডিয়েটলি তখন পাসপোর্ট জমা দিলাম, এবং ভাইয়া অল্প দিনের মধ্যে আমার ভিসা ম্যানেজ করে ফেলে, ভিসা ব্যবস্থা করে। আমি তখন কান্না করতেছি স্বর্ণাকে ফোন দিয়া। এই যে একটা সময় ছিল আমি স্বর্ণার কাছ থেকে অনেকটা দূরে, আমি আমার নানু বাড়িতে থাকতাম, স্বর্ণা বাসায় থাকতো, আমি স্বর্ণার সঙ্গে ফোন দিতাম, কথা বলতাম, কান্নাকাটি করতাম। দুজনেই প্রচণ্ড পরিমাণের আবেগ প্রবণিত হয়ে গেছিলাম, অনেক আবেগী হয়ে গেছিলাম। ও অনেকটা কান্না করতো ফোন দিয়া, আমিও ওকে ফোন দিয়া কান্না করতাম, একজন আরেকজনের ছাড়া কোনো কিছুই বুঝতাম না ওই সময়টাতে। যাই হোক, একটা পর্যায়ে আমি তখন ভাইয়া বিষয় সব কিছু ঠিকঠাক করলাম, আমি তখন সৌদি আরবে চলে গেছি, আর আপনার ওমানে চলে গেছি। এই ওমানে চলে যাওয়ার পরে কান্নাকাটি করতাম, ভাল লাগতো না, মন খুব খারাপ হয়ে পড়ে থাকতো সারাক্ষণে, যে বিদেশে তো আসার কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে এভাবে বিদেশ চলে আসলাম, এভাবে হৃদয়ের বাবা মামলা দিল। তো এরই মাঝে আবার হঠাৎ করে শুনতে পেলাম যে আমার ভাবি সাইমার ঘরে তখন সাইমা গর্ভবতী হয়েছে, আমার ভাবি গর্ভবতী হয়েছে, শুনে খুব খুশি হলাম। এবং এরকম করতে করতে জানতে পারি সাইমা ভাবির ঘরে একটা মেয়ে হয়েছে, আমার একটা ভাতিজি হয়েছে। আমি তখন ভাইয়ের সঙ্গে দোকানেই পড়ে আসি, ভাইয়া একটা দোকান নিছে, দোকান বলতে এটা একটা সুপার মার্কেট, এটার মধ্যে সব কিছুই আছে। এবং আমি আর ভাইয়া দুজন মিলে সুপার মার্কেটটা চালাইতাম। ভাইয়া তখন অনেকটা মোটা হয়ে যায়, ভাইয়ের স্বাস্থ্য অনেকটা বেড়ে যায়। ভাইয়া প্রত্যেকদিন জিমে যাইতো, প্রত্যেকদিন জিম করতো, স্বাস্থ্য অতিরিক্ত বেড়ে যায়। তখন আমি ভাইয়া দোকান সামলাইতাম। এরকম করে সাইমার সঙ্গে আপনার স্বর্ণার সঙ্গে সারাদিন ফোনে কথা বলতাম, সারা রাত ফোনে কথা বলতাম, কান্নাকাটি করতাম, স্বর্ণা আমার ভাল লাগে না, আমি তো আসলে এখানে থাকতে চাই না, আমার মনটা উদাস হয়ে আসছে, আমি কখন বাড়ি যাব, আমার বাড়ি যাওয়া দরকার, এগুলোকে ফোন দিয়ে কান্নাকাটি করতাম, ও কান্নাকাটি করতো, দুজনেই প্রচণ্ড রকমের আবেগী হয়ে পড়ি। তা আমার ভাতিজিটা হওয়ার প্রায় আপনার 7 থেকে 8 মাসের মাথায়, আল্লাহর কি হুকুম 7 থেকে 8 মাসের মাথায় ভাতিজিটা হয়েছে। 7-8 মাসের মাথায় একদিন ভাইয়া জিম করে আসছিল, ওইটা আপনার জুন জুলাইয়ের গরমের সময় ছিল, জিম করে আসছে। এবং জিম করে আসার পরে ভাইয়া হঠাৎ করে বলতেছে আমি একটু কিছু কোল্ড ড্রিঙ্কস খাওয়ান, কিছু কোল্ড ড্রিঙ্কস দেয়। তো জিম করে মাত্র আসছে, আবার এখানে এসি চলতেছে দোকানের মধ্যে। তা আমি ভাইয়ারা তখন একটা একটা আরব দেশে পাওয়া যায় লেমন, দুধ দিয়ে বানানো হয়, ওই লেমনটা আমি তখন ভাইয়ের দিলাম। ওইটা ওরকম একটা কোপটার মতো, ভাইয়াটা টান দিয়ে খুলে খাইলো। এইটা খাওয়ার পরেই ভাইয়া হঠাৎ করে বুকে হাত দিয়ে চিৎকার শুরু করছে, আমার বুক ব্যথা করতেছে। তো এরকম করে বুক ব্যথা করতেছে। আমি বললাম কী হয়েছে, কোনো কিছু বলে না।
সাথে সাথে তখন গাড়ি ডাক দিলাম, বাইরে গাড়ি ছিল, বাঙালি এক ভাই আছে, ওনার গাড়ি আছে, ওনারা ডাক দিলাম। উনি তখন দৌড়ে আসছে, আসার পরে গাড়ির মধ্যে উঠাইলাম, উঠে রওনা দিলাম হসপিটালের দিকে। হসপিটালের কাছাকাছি গেছি, ওই সময় ভাই আর কোনো কথা বলে না, মানে একদম চুপ হয়ে গেছে, একেবারে চুপ হয়ে গেছে, কোনো কথা বলে না। এবং দৌড়ে তখন হসপিটালে নিয়ে গেছি। হসপিটালে নিয়ে যাওয়ার পরে হসপিটালের ডাক্তার ভাইকে দেখছে, দেখা ডাক্তার বলতেছে যে উনি তো আপনার মারা গেছে। মানে হঠাৎ একটা মানুষ, কোনো অসুস্থতা নাই, মানে কোনো সমস্যা নাই, সে সম্পূর্ণভাবে আমার সঙ্গে ভালো, উঠা বসা চলাফেরা সব কিছুতে উনি ঠিক আছে, কোনো সমস্যা নাই। একসঙ্গে দুই ভাই মিলে কথাবার্তা বললাম, ভাইয়া জিমে গেল, জিম থেকে আসলো, শুধু লেবনটা মুখে দিল। এবং এরপরেই ডাক্তারের মাধ্যমে জানতে পারলাম যে প্রাথমিকভাবে তারা সন্দেহ করছে যে ভাইয়া হার্ট অ্যাটাক করছে। হঠাৎ করে জিম করে আসার পরে হার্ট অ্যাটাক করছে। এবং ভাইয়ের ওই মৃত্যুতে আমাদের গোটা পরিবারটা তখন সম্পূর্ণভাবে ভেঙে গেছে। আমার পরিবারে তখন সুখের মাতন চলতেছিল। ভাইয়ার লাশ তখন দেশে পাঠাবো, এবং লাশ দেশে পাঠানোর জন্য প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আমি লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করতেছি এবং সব কিছু ঠিকঠাক করে আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতরেই আমি তখন ভাইয়ার লাশ দেশে পাঠিয়ে দিই। ভাইয়ার লাশ তখন দেশে পাঠাই এবং দোকানটা তখন সম্পূর্ণভাবে আমি চালাইতাম, মানে আমার তত্ত্বাবধানে পুরো দোকানটা চলতো। ভাইয়ার লাশ দেশে পাঠাই, ভাবিতে তখন কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি, মানে খুব বাজে একটা অবস্থা। এই করতে করতে হলো কি, ভাইয়ার মৃত্যুর পরে ভাইয়াকে দাফন কাফন করে ফেললো বাড়িতে। এবার আমার আব্বা আম্মা বলতেছে যে ভাবিকে তো নিয়ে যাবে, যেহেতু আমার একটা বাইস্তি আছে, একটা ছোট্ট বাইস্তি, তো তারা তো তাদের মেয়েকে এরকম একটা এরকম কম বয়স, আর এখানে ভাইয়ার যেহেতু মারা গেছে তো নিয়ে যাবে ভাবিকে। এরই মাঝে হলো কি, আমার আব্বা আম্মা বলতেছে, আমার প্রথমে কিন্তু কোনো কিছু বলে নাই, আমার বলতেছে তুই বাড়িতে আয়। তো আমি বললাম যে বাড়িতে আসবো, হঠাৎ করে আব্বা আম্মা বলতেছে তাড়াতাড়ি বাড়িতে আয়। না, এখানে আরেকটা কথা আছে, আমার আব্বা বলতেছে আম্মা নাকি অসুস্থ, আম্মা অসুস্থ, আম্মার অবস্থা ভালো না, তুই বাড়িতে আয়, আমার এটা বলতেছে। তো আমি চিন্তা করতেছি, একে তো ভাইয়াকে হারাই ফেললাম, এবং আম্মাও যদি মারা যায়, হঠাৎ হঠাৎ মানুষগুলো চলে যেতেছে, আমি তখন আর সহ্য করতে পারতেছিলাম না। সেই সময় আমার মামলা উঠে যায়, আব্বা টাকা টুকা এমনি মামলাটা উঠে ফেলে, ওই যে হৃদয়ের বাবার যে মামলা ছিল এটা উঠে যায়। পরিশেষে জানা যায় হৃদয় আসলে মূলত ঢাকায় গিয়ে বিভিন্ন ধরনের খারাপ নেশা টেশা করতো, এবং সেখানে তার দুঃসম্পর্কের এক মামার বাড়ি আছে, ওর আম্মার চাস্তো ভাইয়ের ভারী, ঢাকাতে ওইখানে থাকতো, চিন্তায় টিন্তায় করতো, এবং সেখানে সে নেশাগ্রস্ত অবস্থায় মারা গেছে। যাই হোক, এটাতে আমি দোষারোপ না, আমি তখন বেঁচে গেছি। পরে আব্বা আমারে বলতেছে তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর আম্মার অবস্থা ভালো না। পরে আমি দোকানটা একটা লোকেরই বুঝাই দিয়া ছুটি নিয়ে তখন আমি বাড়িতে আসি। তো ব্যবসা যেহেতু আমার ছিল, কোনো সমস্যা ছিল না, বাড়িতে আসি। বাড়িতে আসার পরে স্বর্ণা তখন খুব কান্নাকাটি করে, স্বর্ণা আমাদের পরিবারকে খুব ভালোবাসতো। এবার বাড়িতে আসার পরে যেদিন আমি বাড়িতে আসছি, ওই দিন দুপুরবেলায় মোটামুটি সবাই আমাকে নিয়ে ঘরের মধ্যে বসছে, বইসা আমার আম্মা আমার হাত ধরে বলতেছে, তখন আমার ভাতিজিটা আমার ভাইয়া, আমার আম্মার কোলে, আম্মা আমার ভাতিজির কোলে নিয়ে বলতেছে, বাবা রে, আমি এই মেয়েটার ছাড়া বাঁচবো না, এটা আমার বংশের প্রথম প্রদীপ, আমার এই নাতনিটার ছাড়া আমি বাঁচবো না। এখন বৌমারে তো এই ঘরে রাখতে হবে, তো বৌমারে নিয়ে চলে যাবে, আমার নাতিনটারও নিয়ে যাবে। যদি বৌমা চলে যায় তাহলে কি আমার দুধের ওই নাতিনটা থাকবে? বাজান রে, তোর কাছে আমার একটা অনুরোধ রে বাজান, আমি চাই তুই সাইমারে বিয়ে কর, তোর ভাবি সাইমারে বিয়ে করে, যদি সাইমারে বিয়ে করিস তাহলে আমার নাতিনটা আমার কোলে থাকবে, তাহলে আমি মরে যাবো আমার নাতিনটারে ছাড়া, আমি মরে যাবো। আমি এরকম কান্নাকাটি শুরু করছে। আমি এই অবস্থার মধ্যে কি করব আমি বুঝতে পারতেছিলাম না। আর এটা ওরা কী বলে, এদিক দিয়ে তো স্বর্ণার সঙ্গে আমার গভীর প্রেমের সম্পর্ক, স্বর্ণাকে ছাড়া আমি কোনো কিছুই বুঝি না, এবং স্বর্ণা আমাকে ছাড়া কোনো কিছু বোঝে না। স্বর্ণা তো পুরো মরে যাবে, ও তো আমার প্রতি খুবই ইমোশন। আমি আমার আম্মারই বলতেছিলাম যে আম্মা, হুট করে একটা কথা বললেই কি হলো, এবং হঠাৎ করে একটা কথা বললেই তো এটা হয়ে যায় না, এটা চিন্তা ভাবনার বিষয় আছে, বিয়ে শাদী তো আর মুখের কথা না। আমার আম্মা বলতেছে, মুখের কথা না বাবারে, আমি যেটা বলতেছি তুই এটা কর, আমি তোরে চাই তুই সাইমারে বিয়ে কর। তা আব্বা আম্মাকে তখন আমি মোটামুটি বুঝে যে ঠিক আছে আমি দেখি এটা বলে আমি তখন ঘর থেকে বেরোইছি। বেরোয় চিন্তা করলাম পাশের ঘরেই তো হচ্ছে স্বর্ণা, আমি যদি ভুলেও স্বর্ণার কাছে এটা বলি যে আমার আব্বা আম্মা সাইমের সাথে আমার বিয়ে ঠিক করছে, স্বর্ণা এতটাই রাগী, এতটাই বদমেজাজি যে স্বর্ণা তখন যা করবে তার কোনো উপায় থাকবে না, হয়তো আমার ঘরে এসে আমার আব্বা আম্মাকে পিটানো শুরু করতে পারে, ও এতটাই বদমেজাজি। তা আমি চিন্তা করতেছি স্বর্ণাকে তো এটা বলা যাবে না, কোনোভাবেই স্বর্ণার কাছে বলা যাবে না যে ভাবির সঙ্গে আমার আব্বা আম্মা আমার বিয়ে ঠিক করে ফেলছে। আমি তখন মনে মনে চিন্তা করতেছি এখন আমি কী করব, ওরেও বলতে পারতেছি না, এরকমও করতে পারতেছি না। আব্বা আম্মা এদিক দিয়ে খুবই সিরিয়াস, খুবই মোটামুটি তারা অনেকটা সিরিয়াস। এবং সিরিয়াস হওয়ার পরে আমি তখন চিন্তা করছিলাম কি ভাই, আমি আপনাকে খুলে বলি, আমি চিন্তা করতেছিলাম যে যেহেতু আব্বা আম্মা আমাকে এইভাবে ধরছে, তারা কিন্তু আমাকে ছাড়বে না, ওরা যে কোনোভাবেই হোক আমার সঙ্গে সাইমার বিয়ে সাইমা ভাবির বিয়ে করাই ছাড়বে।
আমার আব্বা আম্মা আমাকে ছাড়ার মতো ব্যক্তি না। আর কিছুদিন আগে ভাইয়া মারা গেছে, পরিবারে এমনি ধরেন সুখের মাতন বইতেছে, আম্মার হাড়ে সমস্যা আছে, আম্মার অবস্থা ভালো না। এর ভিতরে যদি আমি এখন ধরেন ঘর থেকে পালায়া যায় বা জোর করে মানে আপনার স্বর্ণাকে বিয়ে করে ফেলি, মানে আমার আম্মাকে বাঁচানো সম্ভব হবে না, আমার অবস্থা তখন আরও নাজুক হয়ে যাবে। এই মুহূর্তে আমি তখন করলাম কি, মানে সহ্য করতে পারলাম না, না পাইরা 2-3 দিন বাড়িতে চিল্লাচিল্লি কইরা আমি তখন চলে গেছি আমার নানু বাড়িতে। নানু বাড়িতে চলে গেছি, নানু বাড়িতে চলে যাওয়ার পরে এর পরের দিন আমার আম্মা করছে কি, আমার আব্বা করছে কি, আমি যদি নানু বাড়িতে গেছি এর পরের দিনে সকালবেলা আমার ভাবিকে নিয়ে, আমার বাইশটিকে নিয়ে আমার আব্বা আম্মা আমার নানু বাড়িতে হাজির। নানু বাড়িতে হাজির হয়ে এদিক দিয়ে তো ভাবির নিয়ে যাওয়ার জন্য ভাবির আব্বা আম্মা প্রচুর চাপ দিতেছে, মানে ভাবিকে নিয়ে যাবে। আব্বা আম্মা তখন আমার সেখানে যাইয়া আমার চাপ দিছে। আর এরই মাঝে আবার স্বর্ণা, তার এদিক দিয়ে স্বর্ণা আবার মোটামুটি ইচ্ছে, ওর আবার আপনার চাচাতো বোন আছে, মানে আপন চাচাতো বোন আছে, ওই চাচাতো বোনের বাসায় গেছে, চাচাতো বোনের বাচ্চা হবে, ওই মেয়েটার বাচ্চা হবে, এই জন্য আবার এটা নিয়ে দৌড়দৌড়ি করতেছে। ও আবার এই বিষয়গুলোর প্রতি মোটামুটি ও অজ্ঞান, মানে ওরা জানা ছিল না। তো সেখানে নিয়ে যাওয়ার পরে তখন হলো কি, আমার তখন বলতেছে সমস্যা নাই, তুই এই বাড়িতে বিয়ে কর, আমরা এখানে কাজে আনবো, তুই এখানে বিয়ে কর। আমি আমার আব্বা আম্মারে যতই বোঝানোর চেষ্টা করলাম, যতই বললাম যে দেখো আমি এই মুহূর্তে বিয়ে করা সম্ভব নয়, অপেক্ষা করো, কিন্তু ভাবির পরিবার তো আর অপেক্ষা করো না, তারা মেয়ে নিয়ে যাবে। আমার ইচ্ছার বিরুদ্ধে, সম্পূর্ণ আমার ইচ্ছার বিরুদ্ধে আমার আব্বা আম্মা তখন করলো কি, আমার বাবা তখন হুজুর থেকে, মানে মসজিদ থেকে হুজুরকে নিয়ে আসছে। হুজুরকে আনানোর পরে তখন আমার বিয়ে পড়ানো শুরু করছে। হুজুর বলতেছে হুজুর বিয়ে করাই দিবে। তো মানে কি করব তখন ভাই, ওই মুহূর্তে আমার মানে ছুটার কোনো উপায় ছিল না, মানে সরার কোনো উপায় নেই। তখন আমি বাধ্য হয়ে সন্ধ্যার সময় আসরের নামাজের পরে মাগরিবের কিছুক্ষণ আগে তখন তারা একেবারে বসে গেছে ঘরের মধ্যে। আমি তখন একরকম বাধ্য হয়ে তখন এই সাইমা ভাবিকে তখন আমার বিয়ে করা লাগছে। আমি সাইমা ভাবির বিয়ে করছি এবং বিয়ে করার পরে সিরাতে সাইমা ভাবির সঙ্গে আমার বাসর হবে, মানে যেটা হওয়ার কথা আর কি। আমি ভয়ে ভয়ে আসি যে আল্লাহ, না জানি স্বর্ণা জেনে যায়, স্বর্ণা জেনে গেলে তো স্বর্ণা সব কিছু উলুট ফালুট করে ফেলবে, স্বর্ণাকে অনুযায়ী ঠিক রাখবে না। রাত্র 9টার দিকে ভাই হঠাৎ করে স্বর্ণা আমাকে দিচ্ছে ফোন। এই কয়েকদিন কিন্তু স্বর্ণা আমাকে খুব বেশি একটা ফোন টোন দেয় না, আমার সঙ্গে কথা বলে না। ওর চাচাতো বোনের বাচ্চা হবে, ও সেখানেই আছে, এটা জমজ বাচ্চা হবে। তো ও সম্ভবত আজকে দুপুরে বাড়িতে আসছে বা সকালে বাড়িতে আসছে, বাড়িতে এসে মনে হয় ঘটনাগুলো জানতে পাইরা ওই 9টার দিকে আমাকে ফোন দিচ্ছে, রাত 9টা। তখন কিন্তু অলরেডি মানে সাইমাকে বউ সাজাইতে আছে, মানে সাইমাকে ঘর নিয়ে গেছে, ওর বউ সাজাইতে আছে। আমাদের আজকে বাসর হবে, আমার নানু বাড়িতে বাসর হবে। আমার মামা তো ভাই বোনেরা আছে, ওরা তখন ওদের মতো করে বাসর করে রেডি করতেছে। 9টার দিকে তখন আমাকে মানে স্বর্ণা ফোন দিল। স্বর্ণার ফোন পাই আমি তো তখন পুরো ভয় পেয়ে গেছি। আমি রিসিভ করছি, পরে আমার বলতেছে তুমি কই? আমি বললাম আমি আমার নানু বাড়িতে। পরে বলতেছে তোমার নানু বাড়িতে কী হইতে আছে? এমনি খুবই নর্মালি জিজ্ঞেস করতেছে। আমি বললাম স্বর্ণা, আসলে তুমি তো ব্যস্ত ছিল, তোমার চাচাতো বোনকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছিলা, আমি তো আসলে তোমাকে বলতে পারি নাই। আমি না স্বর্ণা একটা ঝামেলায় পড়ে গেছি। ও আমাকে বলে ঝামেলায় পড়ে গেছো? বিয়ে করে ফেলছো? এমনি বলতেছে। বিয়ে কি হয়ে গেছে? আমি তখন ভাই একদম চুপ হয়ে গেছি, মানে আমি কি বলবো তখন আর বুঝতে পারতেছিলাম না। ও আমাকে বলে সত্যি বলো, বিয়ে হয়ে গেছে কিনা, হ্যাঁ বা না? আমি তখন বললাম হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। ও বলে তাহলে এখন কি হবে? আমি বললাম বিয়ের পরে যা হয় তাই হবে। ও বলে বিয়ের পরে কি হয়? আমি বললাম বিয়ের পরে বাসর হয়। তার মানে কি তুমি বাসর করে যাবা? আমি বললাম হ্যাঁ, আমি বাসর করে যাব। ও তখন আমাকে বলতেছে বউ তো আমিও সাজছি, এমনি বলতেছে বউ তো আমিও সাজছি, বাসর করে আমিও রেডি করছি। আজকে আমার আব্বা আম্মা বাসায় নেই, ঘরে নেই, এটা মনে হয় তুমি জানো। আমি বললাম হ্যাঁ জানি, তোমার আব্বা আম্মা বাড়িতে নেই আজকে। তো বলে আমার আব্বা আম্মা বাড়িতে নাই, আমি অলরেডি ফুল টুল কিনে আসছি। আমি যখনই শুনছি তোমার আজকে বিয়ে হয়ে যাবে, আমি অলরেডি ফুল টুল কিনে আনছি, আমি ফুল দিয়ে বাসর ঘর সাজাইছি, আমিও বউ সাজছি। তোমার আজকে বাসর স্বর্ণার সঙ্গে হবে, সাইমার সঙ্গে না। আমি বললাম স্বর্ণা, তুমি পাগলামি করতেছ, এই পাগলামির কোনো মানি আছে? ও আমাকে বলে আমি কোনো পাগলামি করতেছি না, আমার আজকে এত বছরের রিলেশন তোমার সঙ্গে আমার, তুমি হুট করে আরেকটা মহিলাকে বিয়ে করে ফেলবা? তোমার ভাইয়া মারা গেছে, তোমার ভাইয়ার বউকে তোমার ঘরে রাখার জন্য তোমার বাপ মা যেমনি চাইলো তেমনি তুমি তোমার ভাইয়ের বউকে বিয়ে করে ফেলবা? আমার অপরাধটা কী ছিল? আমার অন্যায়টা কোথায় ছিল? আমি বললাম না, আসলে তোমার তো কোনো অন্যায় ছিল না, তোমার কোনো অন্যায় নেই, তোমার কোনো অপরাধ নাই। যদি অন্যায় অপরাধ কারো থেকেই থাকে, আমি মনে করি সেটা আমার। আমি অন্যায় করছি, আমি অপরাধ করছি এবং আমি আমার অন্যায় অপরাধের শাস্তি আমিই পাচ্ছি। ও তখন আমাকে বলতেছে দেখো, তুমি যত যাই বলো, যেটাই বলো, আমি আর তোমার কোনো কথাই শুনবো না, আমি আর তোমার কোনো কথা মানবও না, কোনো কথা শুনবও না। আজকে রাতে তোমার বাসর আমার সঙ্গে হবে, কথা সোজা। আমি তখন বললাম দেখো, আব্বা আম্মা সবাই এখানে আছে, নানু বাড়িতে আছে এবং সবাই অলরেডি সাইমাকে বউ সাজাইছে, বাসর ঘরে নিয়ে যাচ্ছে।
এই মুহূর্তে তোমার কাছে যা আমার পক্ষে কোনো অবস্থায় সম্ভব নয়। ও আমাকে বলে, মনে রাখো, আজকে যদি সাইমার সঙ্গে তোমার বাসর হয়, তবে আমার বাসরও হবে কবরের সঙ্গে। আমিও বাসর ঘর সাজাবো, আর ওই বাসর ঘরে আমি নাকে কানে তুলা দিয়ে বউ সেজে আমি সে বাসর ঘরে যাব। আমি বললাম, সাইমা, স্বর্ণায় পাগলামি করো না, একটু বুঝতে চেষ্টা করো। এনিওয়েজ আমার আম্মা আমাকে দিচ্ছে ডাক দিয়ে বলতেছে, তুই ফোন কাটবি, ফোন কাটা ঘরে আয়। আমি তখন মোবাইল ফোনটা কেটে দিলাম। মোবাইল ফোনটা কেটে দেওয়ার পরে এদিক দিয়ে স্বর্ণা আমাকে বারবার ফোন দিতে আসে, মানে ফোনের উপর ফোন দিতে আসে। আমি তখন আর তার ফোন ধরলাম না, তার ফোনটা না ধরে আমি তখন মোবাইল ফোনটা বন্ধ করে দিলাম। ওখানে মোবাইল ফোনটা বন্ধ করে দিছি। মোবাইল ফোনটা বন্ধ করে দিয়ে আমি তখন বাসর ঘরে ঢুকছি। মনের ভিতর তো ভাই কোনো শান্তি নাই, মানে মনের ভিতরে কোনো সুখ নাই, কোনো শান্তি নাই। মোবাইল বন্ধ করে দিয়ে বাসর ঘরে ঢুকছি। সাইমা তখন স্বামী স্ত্রীর সম্পর্ক করার জন্য চেষ্টা করতেছে। আমি তখন বলছি, আমার মনটা ভালো নাই, আজকে না হয় থাক, পরে হবে। এটা বলে আমি তখন শুয়ে গেছি। শুয়ে আছি, কিন্তু ঘুম তো আর আসতেছে না, চোখের পাতায় ঘুম নাই। সকালে ফজরে আজান দিছে, আমি ওইটা হাত মুখ দিয়ে আমি বললাম যে আমি নামাজ পড়বো। তখন আমি নামাজে গেছি, ফজরের নামাজ পড়ছি, পরে ঘরে আসছি। আসার পর আব্বা আম্মা তখন নাস্তা রেডি করছে। রেডি করে আব্বা বলতেছে যে 9টা-10টার দিকে বাড়িতে যাবে, এরকম করে সব কিছু রেডি করছে। যে বাড়িতে হতো, আব্বা আম্মা দুজনের মুখ খুব কালো। কেন তাদের মুখ কালো ওইটা কিন্তু আর আমি জানি না। এমনকি আমি যে সকালবেলা ফজরের নামাজে গেছি, যেহেতু আমি সকালবেলা গোসল ছাড়াই ফজরের নামাজ পড়ছি, তার মানে সাইমার সঙ্গে আমার কোনো কিছু হয় নাই। এটার জন্য কি মন খারাপ নাকি অন্য কোনো কিছু, এটা কিন্তু আমি বুঝতে পারিনি। আমি তখন কিন্তু বুঝতে পারিনি। আমার একটা মামাতো বোন আছে বড়, আমার বড় নাম হচ্ছে খাদিজা। ওই আমারে বলতেছে কি যে আমার ডাক দিছে, ও মনে হয় রাতের বেলায় ঘটনা এগুলো শুনতে পারছে কিছু। ওই আমারে ডাক দিছে, ডাক দিয়া বলতেছে, ভাইয়া জাহিদ ভাই এদিকে আসেন। পরে আমার ঘরের কোনায় ডাক দিয়ে, ও তখন ক্লাস 9 না 10 পরে আর কি, এই বয়সে একটা মেয়ে। আমারে বলতেছে, ভাইয়া আপনি কি আপনাদের বাড়ির স্বর্ণা নামের কাউরে চিনেন? আমি তখন বললাম, হ্যাঁ চিনি তো, কেন কি হয়েছে? ভাই আমারে বলতেছে, ভাইয়া গতকালকে রাতে ওই স্বর্ণা নাকি বিষ খাইছে। হ্যাঁ বললাম, মানি কি বলস? বলে, হ্যাঁ ওন হসপিটালে আছে, জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা নিতেছে, হসপিটালে ভর্তি। আমি বললাম, তুই বলিস কি? বলে, হ্যাঁ। আমি ওখান থেকে দৌড় দিয়ে আসছি, ঘরে কোনা থেকে এসে আম্মার জিজ্ঞেস করলাম, আম্মা কী হয়েছে তোমাদের মন খারাপ কেন, মুখ কালো কেন? আম্মা বলতেছে, না বাজান কিছু তো না, সবই তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি যে না, কোনো সমস্যা আছে না, তোমাদের মন খারাপ হবে কেন? আমার আব্বা বলে, ওই স্বর্ণা বেয়াদবটা নাকি বিষ খাইছে কালকে রাতে। আমি বললাম, কেন বিষ খাইছে? বলে, প্রথমে তোর আম্মারে ফোন দিয়ে তোর আম্মারে গালাগালি করলো, আমারে গালাগালি করলো, জানি না কেন আমাদের সঙ্গে এরকম গালাগালি করলো, করে সে বিষ খাইছে, তার নাকি হসপিটালে নিয়ে গেছে। আমি বললাম, কোন হসপিটালে নিয়ে গেছে? আব্বা তখন হসপিটালের নাম বলছে। আমি এই অবস্থায়, মানে তখন পাঞ্জাবি পরা, মানে আমি বর্ষে যে আছে একদম বর্ষা যে অবস্থায় পায়জামা পাঞ্জাবি পরা অবস্থায় আমি তখন দিলাম দৌড়। ঘর থেকে বেরোয় বাজার গ্রামের সিএনজি নিলাম, সিএনজি টান দিয়ে হসপিটালে ডাইরেক্ট। হসপিটালে যাওয়ার পরে জানতে পারি যে এখনও মানে ও আলহামদুলিল্লাহ বেঁচে আছে, তবে অবস্থা খুবই শোচনীয়, অবস্থা খারাপ, এবং ডাক্তার বলতেছে এখানে রাখা যাবে না, ওকে ঢাকায় পাঠিয়ে দিতে হবে। তো তখন থেকে ওকে ঢাকা পাঠানোর জন্য ওর আব্বা মা প্রক্রিয়াধীন অবস্থায় আছে, ওকে ঢাকা পাঠিয়ে দিবে। ও তখন জ্ঞান নাই, পুরো অজ্ঞান অবস্থায় আছে। আমি বুঝতে পারতেছিলাম না কী করবো, এবং তার আব্বা মা তখন তাকে ঢাকা অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল। আমি আর অ্যাম্বুলেন্সে উঠলাম না, ঢাকায় নিয়ে গেছে। এবং অবাক করা যে বিষয়টা, সবচেয়ে অবাক লাগলো যে বিষয়টা, ও পুরো বউ সেজে আছে, মানে ও পুরো বউ সেজে আছে, একদম বউ সাজা অবস্থায়, মানে হসপিটালে নিয়ে গেছে পুরো বউ সাজা অবস্থায় ছিল। ডাক্তাররা নাকি জিজ্ঞেস করতেছিল, মেয়ের কি আজকে বিয়ে হয়েছে? ওর আব্বা মা বলে যে না, তো বউ সাজা অবস্থায় কেন, মাথায় টিকলি পরা, সম্পূর্ণ বউ সাজা অবস্থায়। আমি তখন বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে আমি ওদের ঘরে গেছি, মানে ওদের ঘরে একটা মহিলা ছিল, ওই মহিলা ওর হসপিটাল নিয়ে যাওয়ার পরে মহিলা ওদের হাঁস মুরগি এটা সেটা ঠিকঠাক করতেছে। ওই ঘরে যে ওর রুমের ভিতরে ঢুকে দেখেছি, ওর রুমে পুরো বাসর সাজায় রাখছে, মানে ফুল টুল দিয়া সম্পূর্ণভাবে বাসর ঘর রেডি, মানে পুরো বাসর সাজায় রাখছে। আমি তখন আর সহ্য করতে পারতেছিলাম না যে শালার আমার সঙ্গে কেন এরকমটা হচ্ছে, মানে খুবই রাগ, খুব অভিমানে আমি এতে পড়ে আছি। সোনার সঙ্গে, মানে আপনার সাইমার সঙ্গে ঠিকমতো কথা বলি না, ওরে দেখলে ইগনোর করি, মানে আর সহ্য করতে পারতেন। এরই মাঝে খবর আসলো যে মোটামুটি সোনার অবস্থা ভালো, সোনা হসপিটালে ঢাকাতে মরেনে এখনও বেঁচে আছে, ভালো আছে। আমি তখন আব্বা আম্মার আর কোনো কিছু না বললে আমি তখন টিকিট করে ফেললাম। টিকিট করে আমি আর সোনারও দেখতে গেলাম না, সাইমারও কোনো কিছু বললাম না, এবং বরিশাল থেকে সরাসরি ঢাকা আসছি। ঢাকা থেকে ফ্লাইটে করে আমি সরাসরি ওমানে চলে আসি। আমি ওমান আইসা আমার আব্বারে ফোন দিয়ে বললাম যে আমি ওমানে চলে আসছি। আমার আব্বা তখন বলে, এই কাজটা কি তুই ভালো করলি? আমাদেরকে একটাবার বলে গেলি না? আমাদেরকে তো বলা দরকার ছিল, কেন বললি না?
আমি চলে গেছি ওমানে। ওমানে চলে যাওয়ার পর আমি আমার মতো করে ওমানে আসি। এভাবে ওমানে যাওয়ার প্রায় 1.5 মাস পর্যন্ত কিন্তু আমাকে কেউ ফোন টোন দেয় নাই, সাইমাও ফোন দেয় নাই, কেউ ফোন দেয় নাই, বা স্বর্ণাও ফোন দেয় নাই। 1.5 মাস পরে স্বর্ণা আমারে ফোন দিছে। ফোন দিয়ে আমার প্রচুর গালাগালি করছে, মানে এত খারাপ ব্যবহার করছে যা বলার মতো না। ওই আমার একটা কথাই বললো যে মেয়ের জন্য আমি মরতে বসেছি, আমি বিষ খেয়েছি, আমি ওই মেয়েরা বাঁচতে দিব না। আমি বললাম স্বর্ণা পাগলামি অনেক করছো, এবার অন্তত বন্ধ করো। ওই কী করছে আমি জানি না, মানে ওর মনস্তাপ কি বা ও কী করছে এগুলো আমি জানি না। এর কিছুদিন পরে মানে স্বর্ণা একদম সুস্থ হয়ে বাড়িতে আসার প্রায় 2 থেকে 3 মাস পরে আমার ওয়াইফ সাইমার অবস্থা খারাপ। সাইমার অবস্থা খুব খারাপ। সাইমা শুধু রক্তভূমি করে, মানে খালি রক্তভূমি করে, অবস্থা খুবই শোচনীয়। পরে সবাই তখন টানাটানি করতেছে, কী হয়েছে, ওর অবস্থা এরকম কেন, আর খালি রক্তভূমি করে। পরে আমার আব্বা আম্মা তখন তাকে বরিশাল মেডিকেলে নিয়ে গেল। বরিশাল মেডিকেল থেকে তখন তাকে ঢাকায় নিয়ে গেছে। প্রায় 1.5-2 মাসের মতো ঢাকা মেডিকেলে ছিল, ঢাকা হসপিটালে ছিল, তবে খুবই বাজে অবস্থা ছিল। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ঢাকা হসপিটালে যাওয়ার পরে, বরিশাল থাকার পরে এই স্বর্ণা কিন্তু ওর সঙ্গে সঙ্গে আছে। স্বর্ণা তো ওর সঙ্গে শত্রুতামে থাকার কথা, কিন্তু সেখানে স্বর্ণা ওর সাথে সাথে আছে, ওকে সেবা যত্ন করতেছে, খাওয়াইতেছে, পড়াইতেছে। মানে স্বর্ণা আমাদের পরিবারের একটা মানুষের মতোই তখন এই সাইমার সঙ্গে আছে, সাইমার দেখাশোনা করতেছে। এরকম করতে করতে ঢাকা হসপিটালে 2 মাস থাকার পরে সাইমা সেখানে মৃত্যুবরণ করে। এবং সাইমার মৃত্যুর পিছনের কারণ কি সেটাও আমি জানি না। একটা সুস্থ সবল মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, রক্তভূমি শুরু করলো, সেই থেকে আপনার বরিশাল মেডিকেল কলেজ থেকে ঢাকাতে সে মৃত্যুবরণ করছে। এবং যখন সে মারা যাওয়ার পরে আমি তখনও কোনো কিছু বুঝতে পারি না। মেয়েটা তখন আমার আম্মুর কাছে, আমার বাইস্তিটা। তখন এই স্বর্ণা আমাকে ফোন দিয়ে বলতেছে, তোমার ভাই তো তোমার ওয়াইফ তো মারা গেছে, এখন কি করবা, এখন কি আমাকে বিয়ে করবা? তখন আমি স্বর্ণারে বললাম যে দেখো, আসলে তোমারে কি বলবো আমি জানি না, আমি তোমার সাথে বাংলাদেশে সংসার করতে পারবো না, তবে তুমি যদি চাও আমি তোমাকে ওমানে নিয়ে আসতে পারি, আমি তোমার সঙ্গে ওমানে থাকবো। আমাকে বলে প্রবলেম নাই, তুমি যদি আমাকে নিয়ে ওমানে থাকো আমি তোমার সঙ্গে ওমানে থাকতে রাজি আছি। তাই বললাম ঠিক আছে, তাহলে তুমি ওমানে আসো। পরেও পাসপোর্ট করে পাসপোর্ট আমার জন্য পাঠাইছে। আমি তখন আমার দোকানের মধ্যে, আমার দোকানের যেই কফিল আছে, কফিলের সঙ্গে কথাবার্তা বলে আমি তখন তার ভিসা কনফার্ম করে আমি তখন তাকে ওমানে নিয়ে আসি। তো ওকে যে আমি ওমানে আনছি এটা কিন্তু আমার আব্বা আম্মা কেউই জানতো না, এটা কেউই জানে না। এবং ওমানে আসার পরে আমি তখন কী করলাম, ওর বিয়ে করলাম। ওমানে একটা হুজুর থেকে বিয়ে করছি, এবং বিয়ে করে আমি ওর সঙ্গে থাকতে শুরু করছি। ওর সঙ্গে থাকতেছি কিন্তু কোনোভাবে আমার মন থেকে আমি ভাইয়েরও বলতে পারি না, ভাবিরেও বলতে পারি না, এবং ওর প্রতি আমার ভালোবাসাটা আগের মতো আসতেছে না। আগে যে ওর প্রতি পাগলামি করতাম, ভালোবাসতাম, ওর প্রতি আমার আগের এই ফিলিংস, আগের অনুভূতি আসেই না। ধরেন দোকান করে আসতেছি, এবং দোকান করে ঘরে আসার পরে ও আমার জড়ায় ধরে, যে একটা বউ আসলে যেভাবে তার স্বামীকে চায় এভাবেও আমাকে চায়। কিন্তু আমার ভিতর থেকে না ভাই ওর প্রতি কোনো অনুভূতি আসে না। এই যে আমি ওর সাথে থাকবো বা একসঙ্গে থাকবো, এই অনুভূতিটা কোনোভাবেই ভিতরে আসে না। এবং ও তখন রাগ করে আমার সাথে, চিল্লাচিল্লি করে, ঝামেলা করে, যে তুমি কেন এরকম করতেছো, আমাকে কেন ইগনোর করতেছো, আমাকে কি তোমার ভালো লাগে না, ভালো না লাগলে তুমি বলো, এইটা সেটা, মানে প্রচণ্ড রকমের ঝগড়াঝাটি হইতেছে দুজনের মাঝে। এতে আমার আব্বা আম্মাও জানতে পারছে। আমার আব্বা শুধু আমার একটা কথাই বলছে, তুমি এটারে নিয়ে ভালো করিস নাই। আমার ফোন দিয়ে গেলে একটা কথাই বলছে, তুমি মেয়েটার উমানে নিয়ে ভালো করিস নাই, মেয়েটা ভালো না, এই মেয়েটা ভালো না, এই মেয়ের চরিত্রে সমস্যা আছে, এই মেয়েটাকে তুই উমানে নিলি, এটা তুই ভালো করস নাই, এটা তুই খুবই খারাপ করছিস, এবং এই খারাপের প্রতিফল তুই অচিরেই পাবি। আমার আব্বা এটা আমাকে বলছে। আমার আব্বা স্কুল শিক্ষক ছিল। আব্বার এই কথা আমার এখনও মনে আছে। তা আমি আর আব্বার সঙ্গে কোনো কথা বলি নাই, ওর সঙ্গে এইভাবে থাকতে একটা পর্যায়ে দেখলাম কি, যে ও আমার উপরে প্রচুর টর্চার করতেছে। একে তো ভাইয়া মারা গেল, মায়ের অবস্থা খারাপ, পারিবারিক অবস্থা এরকম, ভাবি মারা গেল, তার উপরে আবার ওরে আমি উমানে নিয়ে আসছি। আব্বা আমার উপরে রাগ, দোকান করে ঘরে গেলে ও করে ঝগড়া, আমি তো দোকানে সামলানো লাগতেছে। ওই আমার বলে চল আমরা এখানে ঘুরতে যাবো, ওইখানে যাবো, এই করবো সেই করবো। তা আমি দোকান ফালাই ওরে নিয়ে কোথাও যাই না। এই ঘুরতে মোটামুটি দুজনের মাঝে একটু মনোমালিন্যতা হয়ে যায়, একটু মোটামুটি হাঁটাহাতি ঝগড়া পর্যায়ে চলে যাওয়ার পরে আমি ওরে বললাম যে একটা কাজ করো, এখন তো তোমার আমার সম্পর্কের বিষয় আমার আব্বা মা জেনে গেছে, পরিবারের সবাই জানে যে আমি তোমাকে বিয়ে করে ফেলছি, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, সবাই জানে। আর তুমি একটা কাজ করো, তুমি গ্রামে চলে যাও, বাড়িতে গিয়ে আমাদের বাসায় থাকো, এবং আমাদের বাসায় থাকলে তো কোনো প্রবলেম নেই, আমার আব্বা আমার সঙ্গে থাকবা, তারা তো সবই জানে, সুতরাং এটা লুকোচুরি করার কিছুই নেই। ওই দোকান আমাকে ডিরেক্টলি বললো যে আমি গ্রামে কেন যাব, আমি যাব না। আমি বললাম যে দেখো, আমার কথা বুঝতে চেষ্টা করে স্বর্ণা, এভাবে পাগলামি করার কোনো মানে হয় না, এভাবে পাগলামি করো না,
তুমি এখানে থাকলে আমি কাজের প্রতি মনোযোগী হতে পারি না, আমি ঠিকমতো কাজ করতে পারি না, আমি ঠিকমতো দোকান সামলাইতে পারি না, আমার কাজে কেমন অনেক সমস্যা দেখা দেয়, তুমি একটা কাজ করো, তুমি চলে যাও, তুমি গ্রামে গিয়ে আমার আব্বা আম্মার সঙ্গে থাকো, তাদের সঙ্গে থাকবা, তারা তো সবই জানে, কোনো প্রবলেম নাই, আর তুমি চলে যাও। ইতিমধ্যে আমার মাও বলতেছে ওরে গ্রামে পাঠিয়ে দেওয়ার জন্য, ওরা বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য। না রে ভাই, ও যাবেই না, ও যাবে না, যাবে না, যাবে না, যাবে না, ও কোনোভাবেই যাবে না। পরে আমি বললাম তোমার চলে যাওয়া লাগবে, তুমি এখানে থাকতে পারবে না, তুমি এখানে থাকতে পারবে না, তোমার চলে যাওয়া লাগবে, আমি তোমাকে এখানে রাখবো না, এবং তুমি যদি এখানে থাকো আমার কাজের খুবই সমস্যা হচ্ছে, আমি আমার কাজের ক্ষতি করে তোমাকে এই জায়গায় রাখবো না। এই ঝগড়াঝাটির একটা পর্যায়ে দুজনে মুখ কালাকালি ঝগড়াঝাটির এই পর্যায়ে তখন করলো কি, একদিন হঠাৎ করে মানে ও তখন বাড়িতে ফোন দিতে শুরু করছে। ওর একটা ছোটো বোন আছে, ওর ছোটো বোনের নাম সাথী। সাথীরে বারবার ফোন দিত, বারবার সাথীর সঙ্গে কথা বলতো, কী বলতে গেলেও তো আমি জানি না, সাথীর সঙ্গে কথা বলতো। এই করে আর আমাকে আগের মতো জ্বালায় না, আমাকে আগের মতো বিরক্ত করে না। আগে যেরকম আমাকে বিরক্ত করতো, উত্তপ্ত করতো, জ্বালাইতো, এখন আর জ্বালায় না। ওর মতো করে ও তখন কী করে ওর বোনের ফোন দেয়, মানে সাথীরে ফোন দেয়, সাথীর সঙ্গে কথাবার্তা বলে, এই চলতেছে চলতেছে চলতেছে। ইতিমধ্যে হঠাৎ করে আমি রাতের বেলায় ঘুমাইলে বাজে বাজে স্বপ্ন দেখতাম কি যে আমার সাপে এসে আমার গলার মধ্যে পেঁচায় ধরতেছে। আমি শুয়ে আছি, দেখতেছি সাপ এসে আমার গলায় পেঁচায় ধরতেছে, এবং সাপ এসে আমাকে ছোবল দিতেছে, এবং সাপে আমাকে দৌড়াইতেছে। খুব মানে খারাপ একটা অবস্থা তখন আমার দেখা দিল, যে এরকম অবস্থা যা বলার মতো না। আমি তখন কী করবো বুঝতেছি না, এইভাবে সাপে আমাকে বিরক্ত করতেছে, আমি সাপের অত্যাচারে থাকতে পারি না। তো সেখানে বড় বড় হুজুর আছে, মানে মসজিদের হুজুর, ওদের সাথে আলোচনা করি, তো আরবি, তো এরা এদের মতো করে দোয়া দরুদ পড়ে এবং দোয়া দরুদ করে ফুটু দেয়, এটা ওইটা করে, কিন্তু কোনোভাবে আমার কোনো কিছু কাজ হয় না। এইভাবে কয়েকটা দিন যাওয়ার পরে যেটা হইলো, আমি হঠাৎ করে সব ভুলে যাই। ধরেন দোকানে যাই, দোকানে গেলে আমি সব ভুলে যাই, মানে আমার কোনো কিছু স্মৃতি মনে থাকে না। এরকম করতে করতে দোকানের যে কর্মচারী আছে, ওই কর্মচারী আমার দোকান অনেক মালামাল চুরি করতেছে, টাকা টুকা বেচেও নিয়ে চলে যেতে আসে। এই সময়ের ভিতরে সোনা দোকান আমার বললো, একটা কাজ করো, তোমার যেহেতু ব্রেনের সমস্যা দেখা দিয়েছে, তুমি দোকানে আমারে বসাও, নইলে তোমার দোকান লাটে উঠবে, ওই কর্মচারীরা তোমার পুরো দোকান খেয়ে ফেলবে। আমি ঠিক আছে, তুমি দোকানে বসো। এই আমি তখন স্বর্ণারে ক্যাশে বসাইলাম। স্বর্ণা ক্যাশ সামলাইতে আসে, দোকান সামলাইতে আসে, মোটামুটি স্বর্ণাই তখন সব কিছু করতেছে। এইভাবে প্রায় মাসখানিক যাওয়ার পরে আমার কী হলো আমার আর কোনো কিছু মনে নেই। মাসখানিক যাওয়ার পরে আমি সম্পূর্ণভাবে তখন পাগল হয়ে গেলাম, মানে পাগল হয়ে গেলাম বলতে কোনো স্মৃতি মনে নেই। তো যখন আমি মোটামুটি আমার স্মৃতি ফিরে আসছে, আমি ঠিক হয়েছি, তখন আমি দেখি আমি বাড়িতে আমার আব্বা আম্মার কাছে, এবং ইতিমধ্যে প্রায় 2.5 বছরের মতো কেটে গেছে। এই 2.5 বছরের কোনো স্মৃতি আমার মনে নেই। 2.5 বছর আমার সঙ্গে কি হয়েছে না হয়েছে, 2.5 বছরের কিছুই আমার মনে নেই। 2.5 বছর পরে আমি জানতে পারি আমি পাগল হয়ে গেছিলাম ওমানে, এবং পাগল হয়ে যাওয়ার পরে আমার কফিল তখন আরেকটা বাঙালিকে দিয়ে আমাকে দেশে পাঠিয়ে দিছে, টিকিট কেটে আমাকে দেশে পাঠিয়ে দিছে। আমি বাড়িতে আসছি সম্পূর্ণ পাগল, আমি শরীরে কোনো জামা কাপড় রাখতে পারতাম না, পাগলামি করতাম, এরকম একটা অবস্থা। তখন আমি চিন্তা করলাম আমি এরকম হয়ে গেলাম কেন। আমি তখন বুঝতে পারলাম না, আস্তে আস্তে করে চিন্তা করতেছি যে স্বর্ণা তো সবসময় সাথীর সঙ্গে কথা বলতো, সাথী ছিল ওর ছোটো বোন, সাথীর সঙ্গে কথা বলতো, অবশ্যই সাথী কিছু একটা জানে। এখানে কি আমি ভালো হওয়ার পরে জানতে পারি স্বর্ণা নাকি আমার দোকানে একটা ছেলে কাজ করতো, রাকিব নামের, বাড়ি ছিল আপনাদের দিকে কুমিল্লার, ওই রাকিবরে নাকি স্বর্ণা বিয়ে করে ফেলছে ওমানে। এটা আমি ভালো হবার পরে, উমান ফোন দেওয়ার পরে জানতে পারি যে ও রাকিবকে বিয়ে করে ফেলছে। ও আমারে বলতেছে তুমি চলে গেছো, তুমি পাগল হয়ে গেছো, আমি কি করবো, এই ছেলে আমাকে জ্বালাইতেছে, বিরক্ত করতেছে, দোকান ঠিক রাখার জন্য আমি ওই ছেলেকে বিয়ে করছি। তা আমি বলছি যে ঠিক আছে, তুমি ওই ছেলেকে বিয়ে করছো, দোকান তো আমার, আমি আবার আসবো। ও আমার বলে তোমার আসার দরকার নেই। ও তখন আমাকে ডিলেট করার চেষ্টা করতেছে। যখন আমাকে ডিলেট করার চেষ্টা করতেছে, আমি তখন বুঝলাম যে ও মনে হয় আমার কিছু একটা করছে, না তো এরকম হওয়ার কথা না। ওর বোন সাথীর আমি তখন চাপ দিয়ে ধরলাম যে সাথী, তুমি অবশ্যই জানো যে আমার সঙ্গে কি হয়েছে, তুমি অবশ্যই জানো, আমাকে সত্যি কথা বলো। সাথী আমারে বলতেছে না ভাইয়া কিছু হয় না, এই সেই এতক্ষণ তো ধরনের স্বর্ণা উমানে আছে। আমি একদিন সাথীর ভালো করে ধরছি আমাদের ঘরের ভিতরে দইরা, আমি বলছি তোর এখানে মেরে ফেলবো, আমি তোর এখানে মেরে ফেলবো, তুই আমার কাছে সত্যি কথা বল, যদি না বলো তাহলে তোর এনে মেরে ফেলবো, তোর মেয়ের আমি কবর দিয়ে দেবো, কেউ জানবে না। এত ছোটো মানুষ তো, এবার মায়ের ভয় আমারে বলতেছে কি যে ভাইয়া এমন এমন ঘটনা, আফু মূলত আপনারা কালো জাদু করছে, শুধু আপনারা করে নাই, সাইমা ভাবিরেও করছে। কার মাধ্যমে করছে তখন এক হুজুরের কথা আমাকে বললো, মনে হুজুর বলতে এক মহিলা তান্ত্রিক, হিন্দু মহিলা আর কি, হিন্দু মহিলার ঠিকানা আমাকে দিল। আমি হিন্দু মহিলার কাছে গেলাম, যাওয়ার পরে হিন্দু মহিলা স্বীকার করলো যে হ্যাঁ ও বান মারছে, প্রথমে বান মারছে আপনার ভাবিরে, এরপরে বান মারছে আপনাকে, আপনার ভাবিরে বান মাইরা মেরিয়ে ফেলছে, কিন্তু আপনাকে বান মাইরা বাঁচায় রাখছে। আপনাকে বান মাইরা আপনিও মারা যেতেন, তো আপনি হঠাৎ করে গ্রামে চলে আসার কারণে আপনার আব্বা মা আমার কাছ থেকে আবার পানি পড়া ওষুধ নিয়ে গেছে, আমি এগুলো দিয়ে আমি আপনার ভালো করছি, নাহলে আপনিও মারা যেতেন আপনার ভাবির মতো। আমি তখন ওরে ফোন দিলাম যে আমার সঙ্গে এটা কী করলা।
তুই আমারে কালো জাদু করছো। ও আমারে বলে আমি কিসের কালো জাদু করছি, আমি কিছুই করি নাই, আমি কোনো কালো জাদু করি নাই, আমি কিছুই করি নাই। এই নিয়ে ধরেন ওর বোনের সাথে আমার ঝগড়া ঝাঁটি ঝামেলা হইতো। ওই যে ওর বোনের আমি ঘরের ভিতরে আটকাইছি, এটা সেটা করছে। ওর বোনে তখন করছে কি আমার নামে থানাতে গিয়ে দর্শন মামলা করে দিছে, যেগুলো তো আমি কোনো কিছুর মধ্যেই নেই। আমি ওর বোনের আগে দর্শন করছি, ওই মেয়ে গিয়ে দর্শন মামলা করছে থানাতে, এবং মামলা করার পর আমি তখন আবারও পালাতক, মানে আমার আবারও নরকের জীবন, আবারও পালাতক। আমি ঘর বাড়ি ছেড়ে আবারও এরকম রাস্তায় রাস্তায় বনে বাজারে ঘুরে বেড়াইতে আসি। তো এই করে প্রায় 1-1.5 বছর মতো আমি বাইরে ছিলাম। 1-1.5 বছর পরে আমি আবার আমার সেই পুরনো কফিলের সঙ্গে যোগাযোগ করি। ওমানের যে কফিল আছে, কফিল আমারে বলতেছে দোকান টোকান সব কিছু আমি স্বর্ণার নামে লিখে দিছি, তোরে আমি দেশে পাঠাই দিছি, তোর তো কোনো সমস্যা নেই। তো আমি তখন পুনরায় আবারও আমার কফিলের আমার একটা ভিসার ব্যবস্থা করবো, বলে আমার ভিসা নেই, তবে আমার বন্ধুর কাছে ভিসা আছে। তো আমার কফিলের বন্ধুর বিশ্বে আমি তখন পুনরায় আবার ওমানে যাই, ওই মামলা অবস্থা, ওর বোনের মামলা নিয়ে। ওমানে যাওয়ার পরে যেটা দেখলাম, রে ভাই স্বর্ণা ওই রাকিবের সঙ্গে, আপনাদের কুমিল্লার ছেলের সঙ্গে ওই এমনভাবে মিশতেছে, ওর যেন পৃথিবীতে কোনো অতীত নাই। ওরা এখন কাপল ভিডিও বানায়, ইউটিউবে কাপল ভিডিও বানায়, এবং তারা টিকটক বানায় একসঙ্গে, গানের সঙ্গে নৃত্য করে ফেসবুকে ছাড়ে, ইউটিউবে ছাড়ে। ওমানের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যারা চড়ে বেড়ায়, তারা ডুবাই যায়, তারা ঘুরে। আর আমি ওমানের এক মরুভূমিতে ছাগলগুলো পালন করি। আপন ভাই, আজকে বহু বছর আমি মাজরায় কাজ করি, টুকিটাকি টাকা পাই, ওইটা আব্বা আম্মার জন্য পাঠাই, এবং এভাবেই পড়ে আসছে। আমার ভাতিজিটা বড় হইতে আছে, এবং সত্যিকার অর্থে স্বর্ণাকে দেখলে অবাক হয়ে যায়। স্বর্ণার যে জীবনে একটা অতীত আছে এটাও মনেই করে না, আমাকে দেখলে আরেক দিকে তাকায় থাকে। স্বর্ণ এখন দামি কালো গ্লাসওয়ালা গাড়িতে চলাফেরা করে, আর আমি ছাগল গরুর খাবার দেই। মাজরার বুকে আপনি ওমানে গেলে হয়তো বুঝছেন, সেখানে পাহাড়গুলো পাথরের পাহাড়। ওই পাথরের পাহাড়ের উপরে শুয়ে শুয়ে আমি আপনার জীবনের গল্পগুলো শুনতে শুরু করি। অনেক দিন ধরে ভাবতেছিলাম আমার বুকের ভিতর জমে থাকা কথাগুলো আপনাকে বলবো, প্রতিদিন একটু একটু করে আজকে লিখে শেষ করলাম। যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন, আপনার জন্য একজন প্রবাসী হিসেবে অনুরোধ রইল যে আমার গল্পটা আপনি রেকর্ড করবেন। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে বরিশালের ভাই মোহাম্মদ জাহিদের জীবনের, ওমান প্রবাসী মোহাম্মদ জাহিদ আলমের জীবনের এই মর্মান্তিক বাস্তব গল্পটা শোনার জন্য। আমি একটু অসুস্থ, আমার শরীরে এখনও 100-এর উপরে জ্বর আছে। কালকে রাতে মেডিকেলে ছিলাম এবং সত্যি অনেক বেশি অসুস্থ। তারপরও চেষ্টা করেছি গল্পটা দেওয়ার জন্য, কারণ রমজান মাস। অনেকে ইমেল করে যে আপন ভাই সিয়ারি খাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনার গল্প শুনি, তারাবি নামাজ পড়ে এসে গল্প শুনি। তো তাদের উদ্দেশ্যে গল্পটা কষ্ট করে হলেও রেকর্ড করেছি। এই গল্প আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখবেন। গল্প নিয়ে কোনো ব্যক্তিগত মতামত থাকলে তা লিখতেও ভুলবেন না। প্রিয় বন্ধুগণ, আপনাদের সামনে আমার আবারও দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আজ এখানেই বিদায়। আর আরেকটা কথা বলে চাই, এখানে এই পাশে একটা গল্প, আমার একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি, ওই ভিডিওটা আপনারা দেখবেন। এটা আমার চ্যানেলেরই একটা ভিডিও, এবং কেন ওই ভিডিওটা দেখবেন সেটা আমি সামনের ভিডিওতে আপনাদেরকে জানাবো। আজ আর কথা বলতে পারতেছেন, আমার গলাও প্রচণ্ড ব্যথা করতেছে। এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।